এই শোনো না, ভালোবাসার নতুন নতুন গল্প পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবে, কেমন? হুম হুম। উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে প্রফেসর ফ্রান্সিসকে। পুরো শরীরে একটা সুতোও নেই, শরীরের প্রতিটা কোণা থেকে রক্ত চুইয়ে পড়ছে। প্রফেসর ফ্রান্সিস এতক্ষণ প্রতিটা আঘাতে চিৎকার করল, এখন পুরোই স্তব্ধ, মুখ খোলার উপায় নেই। প্রফেসর ফ্রান্সিসের সামনে দাঁড়িয়ে আছে সাব্বির, লোহার পেরেক লাগানো বিশেষ চাবুক হাতে। তার চোখ মুখে প্রতিশোধের আগুন। ফ্রান্সিস এক পলক সাব্বিরকে দেখে চমকে ওঠে। ভার্ত কণ্ঠ, সাথে ক্রোধের আগুনে গর্জন করে ওঠেন তিনি। সাব্বির, তুই বেঁচে আছিস? সাব্বির নিশ্চুপ, হাতে চাবুকটা শক্ত করে ধরে পাশ ফিরে তাকায় লুইসের দিকে। লুইস সাব্বিরের তাকানো দেখে মুচকি এসে এগিয়ে এসে ফ্রান্সিসের মাথায় লোহার হেলমেট লাগিয়ে দিতে দিতে বলে, বুঝলি প্রিন্স, তুই জীবনে কত বড় ভুল করেছিস তা হয়তো অনুমান করতে পারিসনি, যার ফলস্বরূপ তোকে এত ভয়ঙ্করভাবে মারা হবে যে তুই কল্পনা করতে পারবি না। এতক্ষণ ভর্ত চাহনিতে সাব্বিরকে দেখল। লুইসের কথাটা শুনে ফ্রান্সিস বলে ওঠে, আরে পাগল, তোর বস আমাকে কি কষ্ট দিবে? ওই লোহার পেরেক লাগানো চাবুক দিয়ে মার। ওকে ফাইন, মেরে ফেলুন, সমস্যা নেই, কারণ আমি তো আর এখন রেড ড্রাগনের প্রেসিডেন্ট নয়। সাব্বির এতক্ষণ নীরব থাকলেও ফ্রান্সিসের কথা শুনে মুখ খোলে, গম্ভীর শীতল কণ্ঠে বলে, হ্যাঁ ফ্রান্সিস, আমি জানি তুই আর রেড ড্রাগনের কেউ না, তবে শুনে রাখ, তোকে এখানে তুলে এনেছি তোর কৃতকর্মের ফল ভোগ করাতে। ফ্রান্সিস উন্মাদের মতো হেসে ওঠে, বিকট শব্দে হাসতে হাসতে বলে, তুই আর আমাদের কি শাস্তি দিবি সাব্বির? ওকে যে আমরা এত ভয়ঙ্কর শাস্তি দিয়েছি তা কি ভুলতে পারবি? না ওভাবে শাস্তি দিতে পারবি? বল, আমার বয়স হয়ে গিয়েছে, ওরকম শাস্তির 10 ভাগের 1 ভাগ দিলেও আমি মারা যাব। সাব্বির মুচকি এসে উল্টো হয়ে ঝুলে ফ্রান্সিসের নাকের কাছে এগিয়ে এগিয়ে বলে, পাগল বৃদ্ধ ফ্রান্সিস, তুই আসলেই পাগল। আমি 2 বছর তোদের শাস্তি ভোগ করেও বেঁচে ফিরলাম, আর আমাকে বলছিস কি না আমি তোকে তোদের রেড ড্রাগন গ্যাংয়ের মতো শাস্তি দিব? ফ্রান্সিস হাসি থামিয়ে দেয়। ভর্ত চোখে সাব্বিরকে দেখতে থাকে সে, কেননা সাব্বিরের এমন শীতল কণ্ঠ তার মতো বৃদ্ধের হাড় কাঁপিয়ে দিচ্ছে। সাব্বির আবারও বলে ওঠে, তোদের হাতে বন্দি ছিলাম আমি 2 বছর, আমাকে কত রকমভাবে শাস্তি দিয়েছিস তোরা, আমি সব জানি। তোদের ওখানে থাকা অবস্থায় আমি আল্লাহর কাছে একটাই দোয়া করেছিলাম, যেন আমি তোদের আমার চেয়েও কঠিন শাস্তি দিতে পারি। ফ্রান্সিস আমতা আমতা করে বলে, কিন্তু তুই রেড ড্রাগনের ওই অভেদ্য ঘাঁটি থেকে বেরিয়ে আসলি কিভাবে? তোকে কি রেড ড্রাগনের কেউ সাহায্য করেছে? সে পরে জানবি ফ্রান্সিস, তোর শাস্তি এবার ভোগ কর। স্টিফেন সাব্বিরের ডাকে হন্তদন্ত হয়ে দৌড়ে আসে। স্টিফেন মাথাটা নুইয়ে বলে, হুকুম করুন বস। গরম পানির কেটলি আর গুঁড়ো মরিচের ডিব্বাটা নিয়ে এসো। স্টিফেন রোবটের মতো কিচেন থেকে ফুটন্ত গরম পানি আর মরিচের লাল টকটকে গুঁড়ে নিয়ে এসে সাব্বিরের দিকে এগিয়ে দেয়। বস, এই নিন। সাব্বির চোখটা সরু করে ফ্রান্সিসের দিকে তাকিয়ে মুচকি হাসতে হাসতে স্টিফেনের হাত থেকে কেটলিটা নিয়ে লুইসের দিকে তাকিয়ে বলে, লুইস, এভাবে দাঁড়িয়ে রইলে কেন? জাস্ট এই বুড়োর হাত পাগুলো লোহার শিকল দিয়ে বেঁধে ফেলো। লুইস আমতা আমতা করে বলে, বস, বলছিলাম কি, একে জীবিত রেখে দেই না? এর থেকে অনেক তথ্য পেতে পারি আমরা। তাছাড়া একে তো আপনি তুলে আনার পর রেড ড্রাগনের নতুন প্রেসিডেন্ট কেউ হয়ে গেছে, তার সম্বন্ধে আমরা তো অনেক কিছু জানতে হবে। সাব্বির আরো শীতল কণ্ঠে বলে ওঠে, তোমাকে যা বলা হয়েছে তা করো লুইস, বাকিটা আমি বুঝে নেব। 2 বছর এরা আমার নষ্ট করে ফেলেছে, অসংখ্য যন্ত্রণা দিয়ে আমার দেহটাকে শেষ করে ফেলেছে। এদের কি আমি এত সহজে ছাড়ব? লুইস, বস আমাদের চেয়ে বেশি জানে। ভুলে যাস না এই ফ্রান্সিস আমাদের কতটা দৌড়ের উপর রেখেছিল, কতটা বেপরোয়া হয়ে যুব সমাজকে ধ্বংস করে দিয়েছিল। সরি বস, আপনার হুকুম আমি এক্ষুনি পালন করছি। কথাটা বলে লুইস হাঁক ঝাড়ে,
সাথে সাথে 10 জন কুরু এগিয়ে এসে দাঁড়ায় লুইসের সামনে। লুইস কুরুদের দিকে রাগী দৃষ্টিতে তাকিয়ে বলে, সবাই কাজে লেগে পড়ো। প্রিন্সকে এই মুহূর্তে আমরা শিকল দিয়ে বেঁধে ফেলো। সাথে সাথে ফ্রান্সিসের 2 হাত আর কোমরে শিকল দিয়ে খুব শক্ত করে বেঁধে ফেলা হয়। ফ্রান্সিসের মুখে কথা নেই, ভয়ে ওর চোখ মুখ অন্ধকার হয়ে গিয়েছে। দেখলে যে কেউ ভাববে মৃত মানুষ। রক্ত মুখে জমাট বেঁধে গিয়েছে। সাব্বির এগিয়ে এসে বসে ফ্রান্সিসের মাথার কাছে, আলতো করে একটা হাত ফ্রান্সিসের মাথায় রেখে ভয়ঙ্করভাবে হাসতে হাসতে বলে, ফ্রান্সিস, তোকে এবার কে বাঁচাবে বল? আমাকে আমার আল্লাহ বাঁচিয়েছেন ভূগর্ভের ঘাঁটি থেকে। মনে করে দেখ, কত ভাবেই না আমায় তোরা শাস্তি দিয়েছিলি। এমনকি আমার রক্তাক্ত দেহে তোরা প্রস্রাব পর্যন্ত করতে দ্বিধা করিসনি। কোথায় আজ তোর ক্ষমতা বল? কোথায় আজ তোর ক্ষমতা? হুঙ্কার ছেড়ে কথাগুলো বলার পর হাতে থাকা ফুটন্ত গরম পানির কেটলিটা ফ্রান্সিসের নাকের খুব কাছাকাছি নিয়ে গিয়ে আবারও হাড় কাঁপানো শীতল কণ্ঠে বলে, তোর নাকি আমি গরম পানি ঢালবো? সহ্য করতে পারবি তো? ফ্রান্সিস আর্তনাদ করে বলে ওঠে, সাব্বির, আমাকে আমাকে এত কষ্ট দিও না। আমি সহ্য করতে পারবো না। আমাকে আমাকে ছেড়ে দাও। তোমার যত লক্ষ কোটি ডলার লাগে আমি দেবো। তবু আমাকে ছেড়ে দাও প্লিজ। সাব্বির ফুঁসে ওঠে, গর্জন করে বলে ওঠে, ছেড়েছিলে আমার ভাইকে, ছেড়েছিলে আমার ভাবি আর আমার কলিজার ভাতিজিকে। তাদের ফিরিয়ে দিতে পারবি? যদি পারিস তবেই তোকে আমি ছাড়বো। তাদেরকে হত্যা করা হয়েছে। তাদের এখন আমি কিভাবে ফিরিয়ে আনবো? আমাকে আমাকে মেরো না। না, তা বললে তো হবে না ফ্রান্সিস। তোকে আমার দেশে তুলে এনেছি, আমি ছেড়ে দিতে নয়। স্টিফেন, তুমি দাঁড়িয়ে রইলে কেন? কেটলিটা হাতে নিয়ে টুপ টুপ করে ফ্রান্সিসের নাকের মধ্যে ঢালতে থাকো। আমি এর কঠিন আর্তনাদ শুনতে চাই। স্টিফেন এগিয়ে যায়, সাব্বিরের হাতে ফুটন্ত পানির কেটলিটা এগিয়ে দিয়ে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। সাব্বিরকে উঠে যেতে দেখে চিৎকার করে ফ্রান্সিস বলে ওঠে, সাব্বির, আমাকে ছেড়ে দাও। আমি বৃদ্ধ, আমি এত কষ্ট সহ্য করতে পারবো না। আমাকে ছেড়ে দাও। সাব্বির পেছন ফিরে তাকায় ফ্রান্সিসের দিকে, তারপর হু হু করে হাসতে হাসতে হঠাৎ করে ফুটবলে কিক মারার মতো ফ্রান্সিসের মাথার শরীরের সর্বশক্তি দিয়ে কিক মেরে লুইসকে বলে, আমি বের হচ্ছি লুইস। যেভাবে শাস্তি দিতে বলেছি তার একটুও ব্যতিক্রম করবে না। আর স্টিফেন, কেটলির সমস্ত পানি ওর নাক আর ওর কানে ঢালার পর ও যদি বেঁচে থাকে তবে বাকি কাজটা করে নেবে। আমি আসছি। নিজের ঘাঁটি থেকে বেরিয়ে আসে সাব্বির। আধো আলোর মাঝ থেকে পড়ন্ত বিকেলের আলোর মাঝেই চোখটা ঝাপসা হয়ে আসে ওর। রাস্তার পাশে দাঁড়িয়ে পড়ে। এমন সময় কানে আসে কোনো বৃদ্ধ লোকের চিৎকার। সাব্বির নিজের মনোযোগ দ্রুত সেদিকে নিয়ে যায়, কান খাড়া করে অনুভব করতে চেষ্টা করে চিৎকারটা এসেছিল কোথা থেকে। তবে হতাশ হয়ে যায়, আর শব্দ আসে না। হাঁটতে শুরু করে সাব্বির, আর চারপাশে তীক্ষ্ণ দৃষ্টিতে চোখ বুলিয়ে নিতে থাকে। চার রাস্তার মোড়। রাস্তার ডান পাশে সারিবদ্ধভাবে হরেক রকমের ফলের দোকান। ফলের দোকানের পেছনে দই আর বেকারির দোকান। ক্ষুধা পেয়ে যায় সাব্বিরের। খানিকটা থেমে পকেটে হাত দেয়, টাকা আছে কিনা দেখতে থাকে। টাকা নেই। 10টা $100 নোট। আশেপাশে ব্যাংক নেই। হতাশ হয়ে হাঁটতে নেবে অমনি পেছন থেকে কেউ চিৎকার করে ওঠে, এই শালা, রাস্তা কি তোর বাবার? বারবার এভাবে থেমে যাচ্ছিস কেন শুনি? সাব্বির ঘাড় ঘুরিয়ে পেছনে তাকায়। উঠতি বয়সের কয়েকটা ছেলে তাদের মধ্যে থেকেই একজন কথাটা বলেছিল। সাব্বির তীক্ষ্ণ দৃষ্টিতে ছেলেগুলোর দিকে তাকিয়ে বলে, রাস্তাটা আমার বাবারও না, তোর বাবারও না, রাস্তা জনগণের। কি বলিস তুই শালা? দেখে মনে হয় নতুন। শুনে রাখ, এ বগুড়া শহর আমার বসের সন্তান সমতুল্য আমরা। সাব্বির ভুরু কুঁচকে বলে, সেই হিসাবে বলতে চাচ্ছিস রাস্তাটা তোর বাবার? এই তো বুঝে গিয়েছিস। এখন পকেটে যা আছে ছটপট বের করে ফেল, নয়তো। কথাটা বলেই ছেলেটা
পকেট থেকে ছোট্ট ছুরি বের করে সাব্বিরের পেটে আলতো করে খোঁচা দেয়। সাব্বির স্বাভাবিকভাবেই আশেপাশে এক পলক তাকিয়ে বলে, আরে ভাই, কি করছো? আশেপাশে দেখো কত লোক। আমি একটা চিৎকার দিলে নিশ্চিত সবাই এসে তোমাদের গণধুলাই দিবে। তার চেয়ে চলো ওই যে পাশের গলি আছে না, ওখানে যাই। ছেলেটা সাব্বিরের দিকে আর চোখে তাকিয়ে হা হা করে হেসে বলে ওঠে, হে হে, তাই চল। এই তোরা তাক এখানে, আমি হিসাব মিটিয়ে আসি। সাব্বির ছেলেটার সাথে গলির দিকে যেতে নিবে, অমনি আরেকটা ছেলে বলে ওঠে, রাফাত, আমাদের দুঃখ দিয়ে আবার পালিয়ে যাস না, কেমন? আরে দূর আকাশ, আমি তোদের ফাঁকি দেব না। যা, ওই শালা মফিজের পকেট কেটে মালকড়ি কেড়ে নিয়ে আচ্ছা মতো গলা ডুবিয়ে লাল পানি খাবো। তোরা অপেক্ষা কর। এই চল রে। গলির দিকে আগে আগে এগিয়ে চলেছে রাফাত, পেছনে পেছনে সাব্বির। হাত দুটো হুডির পকেটের মধ্যে ঢুকিয়ে রিভলভারের সাইলেন্সারের নল লাগিয়ে এগিয়ে যেতে থাকে। 3 ফুট প্রশস্ত খোলা নালার পাশে দাঁড়িয়ে আছে রাফাত আর সাব্বির। রাফাত তাড়া দিয়ে বলে ওঠে, ওই শালা তাড়াতাড়ি মালকড়ি বের কর, আমাকে যেতে হবে। সাব্বির হাসতে হাসতে বলে, আমার কাছে টাকা নেই, আমেরিকান ডলার আছে, ডলার নেবে? রাফাতের চোখ চকচক করে ওঠে, উত্তেজিত কণ্ঠে বলে, কি বলিস? তোর কাছে ডলার আছে? বের কর দ্রুত, দেখবো আমি। সাব্বির পকেট থেকে একটা $100 নোট বের করে রাফাতের দিকে এগিয়ে দিয়ে বলে। রাফাত ডলারটা হাতে নিয়ে উল্টো পাল্টে দেখতে থাকে। এমন সময় কপালে ঠান্ডা কিছুর স্পর্শে ডলারের উপর থেকে চোখটা সরিয়ে সামনে দাঁড়িয়ে থাকা সাব্বিরের দিকে তাকায়। রিভলভারের নল ঠেকিয়ে বিজয়ের হাসি দিচ্ছে সাব্বির। রাফাত ভয় পেয়ে যায়, আমতা আমতা করে বলে, বাবা, ভাই, কে তুমি? তোর পিতা। কথাটা বলার পরপরই সাব্বির রাফাতের চোখের পলকে দুই রাউন্ড গুলি করে। গুলি দুটোই রাফাতের দুপাশের হাঁটু দিকে লাগে। রাফাত কিছু বুঝে ওঠার আগেই সেন্সলেস হয়ে যায়। সাব্বির ওর রিভলভারটা পকেটে রেখে রিফাতের হাত থেকে ডলারটা নিয়ে গলির মাঝ থেকে বেরিয়ে আসতেই আকাশসহ আরও কয়েকটা ছেলে সাব্বিরকে ঘিরে ফেলে। কি হলো? আমি তো সব তোমার লেখককে দিয়ে দিয়েছি। সে তো দিবি, জীবনের মায়া খান নেই বল। তাহলে পথ আটকে দাঁড়ালে কেন? আমাকে যেতে দাও। সে যাবি যা, তবে বল রাফাতকে কত টাকা দিয়েছিস? টাকা দেয়নি, ডলার দিয়েছি। কি বলছিস, ডলার? হ্যাঁ। আকাশ দ্রুত বাকি ছেলেদের বলে, এই চল রে, দ্রুত রাফাতকে ধরি, নয়তো শালা আবার পালিয়ে যাবে। কথাটা বলে আকাশ গলির দিকে ছুটতে থাকে। সাব্বিরও শয়তানি হাসি দিয়ে দ্রুত গতিতে পা চালায়। চারিদিকে সন্ধ্যার আধারে ছেয়ে গিয়েছে কলেজ ক্যাম্পাস, সম্পূর্ণ নীরব, কেউ নেই ক্যাম্পাসে। এমন সময় মেয়েলি কণ্ঠে কারোর হুঙ্কারে কেঁপে ওঠে পুরো ক্যাম্পাস। তোর এত বড় কলিজা হয়েছিল, আমাকে লাভ লেটার দিয়েছিস? 20 জন মেয়ের হাতে মার খেয়ে প্রায় হাড্ডি ভেঙে গিয়েছে ইনানের। ক্যাম্পাসের ঘাসের উপর শরীরটা নিস্তেজ করে এলিয়ে দিয়ে বলে, আপু, আমি আপনাকে লাভ লেটার দিতে চাইনি। নীলা আবারও হকি স্টিক দিয়ে ইনানের পায়ে আঘাত করে বলে, মিথ্যে বলবি না, তোর ওই লেটারে স্পষ্ট করে তোর নাম লেখা। ইনান অসহায় চাহনিতে নীলার দিকে তাকায়। বেদনায় ওর চেহারা কালো হয়ে গিয়েছে। এমন সময় নীলার বান্ধবী মাহি নীলাকে বলে, নীলা, একে এবার ছেড়ে দে বান্ধবী। মাহির কথায় সায় দেয় মিহি। হ্যাঁ নীলা, ছেড়ে দে। দেখ না, মনে হচ্ছে গেও বোধ আজই কলের সাথে। এটা ওর কাজ না, ওর। নীলা আর চোখে মাহি আর মিহির দিকে তাকিয়ে বলে, কি বলছিস এসব? শালাকে তো মেরে ফেলতে ইচ্ছে করছে। কত বড় কলিজা, আমাকে লাভ লেটার দেওয়া? এই ছেলে, সত্যি করে বল, কে লেটার দিয়েছে? ততক্ষণে প্রায় বেহুশ অবস্থা ইনানের, তবুও চেষ্টা করে বলে, আমি তাদের চিনি না আপু, তারাও আপনাদের মতোই অনেকজন ছিল, আর আমাকে দেখেই জোর করে এই চিঠিটা দিয়েছিল নীলা আপুকে দিয়ে দিতে। তুই দিলি কেন? আর দিয়েছেই ভালো, তোর নাম ওরা জানতো নাকি? ওরা আমাকে জোর করে দিয়েছে, আর নামটা ওরাই লিখেছিল। আমাকে আর মারবেন না আপু, আমার বাবা মা জানলে কষ্ট পাবে, আমার আর পড়াশোনা হবে না। এতক্ষণ চুপ করে কথাগুলো শুনছিল নীলা। শান্ত দৃষ্টিতে ইনানের দিকে তাকিয়ে দেখে ছেলেটা খুব সাধারণ শহরদের মতো, কোনো ভাব নেই। কম দামি ঢিলে ঢালা শার্ট প্যান্ট আর চুলগুলো ডান পাশে সিঁথি করা, চোখে মোটা ফ্রেমে চশমা, এক কথায় পুরাই গেও।
ইনানের দিক থেকে চোখ সরিয়ে তাকায় ওর গ্যাংয়ের দিকে, বিশেষ করে মাহির দিকে। তারপর বলে ওঠে, মাহি, আমার মনে হচ্ছে এসব ওই নিলয়ের কাজ। ছেলেটাকে নতুন পেয়ে র্যাগিং করছিল। আমারও তাই মনে হচ্ছে। নীলা মুখটা কালো করে ঝাঁঝালো কণ্ঠে বলে, তোরা সব কিছু তো আমি বলার পরই মনে পড়ে, গাধি একটা। চল পালাই। কথাটা বলে নীলা চলে যেতে নিবে, অমনি মাহি নীলাকে ডেকে ওঠে। নীলা, নীলা ঘুরে তাকিয়ে বলে, বল কি বলবি? আমার সময় নেই, বাসায় যেতে হবে। ছেলেটার একটা হাত সম্ভবত ভেঙে গিয়েছে রে, একে ডাক্তারের কাছে নিতে হবে। চল না, একে ডাক্তারের কাছে নিয়ে যায়। নীলা মাহির কথায় খেপা বাঘিনীর মতো হুঙ্কার ছেড়ে চিৎকার করে বলে, মাহি, তুই কিন্তু বেশি বলছিস। চল এখান থেকে। সালার চিঠি যে হাতে দিয়েছিল সেই হাত আমি ভেঙে দিয়েছি। এখন বুঝুক কেমন লাগে। তবুও বলছিলাম কি, কাউকে ধরে একে হসপিটালে পাঠিয়ে দে। ছেলেটা গ্রামে শহরে কিচ্ছু চেনে না। নীলা কি একটা ভেবে আশেপাশে তাকাতে তাকাতে ওর গ্যাংয়ের সবার দিকে তাকিয়ে বলে, এই তোরা দ্রুত যা, কোথাও কোনো ছেলেকে পেলে সোজা টেনে আনবি আমার সামনে। লেডি বসের হুকুম পেয়ে সবাই চারিদিকে ছড়িয়ে পড়ে। শুধু নীলা, মাহি আর মিহি দাঁড়িয়ে থাকে ছেলেটার পাশে। নীলা আর চোখে বার কয়েক মাহিকে দেখছে। মাহি পলক্ষীনভাবে তাকিয়েছিল ইনানের দিকে, যা দেখে নীলা বলে ওঠে, কি রে মাহি, গেওটাকে বুঝি বিয়ে করবি? চমকে ওঠে মাহি। নীলার কথাই প্রথমে লজ্জা পেলেও নিজেকে স্বাভাবিক করে আমতা আমতা করে বলে, থুর, তুইও না কি যে বলিস আমি গিয়েওকে বিয়ে করব? নো, নেভার, কখনো না। তবে অমন করে তাকিয়েছিলি কেন শুনি? আফসোস হচ্ছে, বিনা দোষে এর মতো গিয়েও একটা ছেলের হাত ভেঙে দিলাম। চার মাথার মোড় থেকে সাব্বির হাঁটতে হাঁটতে চলে আসে ওর কলেজের সামনে। কলেজের চারিদিকে ভালো করে চোখ বুলিয়ে নিতে থাকে। চারিদিকে স্তব্ধতা বিরাজ করছে, কেউ নেই, ফাঁকা ক্যান্টিন আর ক্যাম্পাস। আনমনে হাঁটতে শুরু করে সাব্বির। এমন সময় কয়েকটা মেয়ে হুট করে সামনে এসে দাঁড়ায় ওর। আচমকা কয়েকটা মেয়েকে দেখে ভয় পেয়ে যায় সাব্বির। নিজেকে সামলে ওঠার আগে মেয়েগুলো সাব্বিরকে চ্যাংদোলা করে তুলে নিয়ে দৌড়াতে শুরু করে। হতবাক হয়ে বোবার মতো মেয়েগুলোর কাণ্ড দেখতে থাকে। মাহির কথা শুনে নীলা জবাব দিতে যাবে, অমনি ওর গ্যাংয়ের মেয়েদেরকে কাউকে চ্যাংদোলা করে তুলে নিয়ে আসতে দেখে সেদিকে তাকাই। মেয়েগুলো সাব্বিরকে নিয়ে এসে নীলাদের সামনে দাঁড় করিয়ে দেয়। নিজের পায়ে মাটি পেয়ে সাব্বির যেন একটু খুশি হয়। এমন সময় নীলা গর্জন করে বলে ওঠে, ওই বেক্কেলের এর দল তোকে একটা ছেলেকে ধরে আনতে বলেছি, এভাবে কোলে করে আনতে বলিনি। সাব্বির মিষ্টি কণ্ঠে গর্জন শুনে মাথাটা তুলে তাকায় নীলার দিকে। গোলগাল মায়াবী চেহারার একটা মেয়ে, এক কথায় অ্যাম্বার হার্টের মতো নিখুঁত একটা মেয়েকে ওর সামনে দাঁড়িয়ে থাকতে দেখে হা করে তাকিয়ে থাকে। এমন সময় নীলা সাব্বিরের গালে ঠাস ঠাস করে দুটো থাপ্পড় মেরে বলে, শালা, আমার দিকে ওভাবে তাকিয়ে আছিস কেন? মেয়ে দেখিসনি জীবনে? হুম। থমকে যায় সাব্বির, গালে হাত দিয়ে দ্রুত মাথাটা নিচু করে বলে, সরি ম্যাম। নীলা কিছু বলতে যাবে, অমনি মাহি বলে ওঠে, নীলা, একে পরে দেখা যাবে, আগে গিয়েও ভূতটাকে হসপিটালে পাঠিয়ে দে। নীলা ভুরু কুচকে মাহির দিকে তাকাই। তারপর ঘাসের উপর শুয়ে থাকা ইনানকে দেখে সাব্বিরকে বলে, এই ছেলে, তোর নাম কি? জি, আমি সাব্বির। ভালো নাম। এখন তোকে একটা কাজ দেব, তুই করে দিবি কেমন? কিসের কাজ? ঘাসের ওপর পড়ে থাকা ছেলেটার হাত ভেঙে ফেলেছি আমি, তুই একটু কষ্ট করে ওকে হসপিটালে নিয়ে যাবি। সাব্বির অবাক হয়ে বলে, আপনার হাত ভেঙে দিয়েছেন? হ্যাঁ, শালা একটু বেয়াদবি করেছিল। যাই হোক, তুই নিয়ে যাস, আর এই নে টাকা। চল রে, সবাই পালাই। নীলা সাব্বিরের হাতে 10টা 1000 টাকার নোট ধরিয়ে দিয়ে চলে যায়। সাব্বির পলকহীন চোখে নীলার চলে যাওয়ার দিকে তাকিয়ে থাকে। এমন সময় ইনানের ডাকে হুঁশ ফিরে সাব্বিরের। ভাইয়া, আমাকে হসপিটালে নিয়ে চলুন, হাতের ব্যথায় আমি মারা যাব। হ্যাঁ হ্যাঁ ভাই, নিয়ে যাচ্ছি। সাব্বির দ্রুত ইনানকে কোলে তুলে নিয়ে ছুটতে শুরু করে। হসপিটালের বেডে শুয়ে আছে ইনান, ডান হাতে প্লাস্টার করা। সাব্বির বেডের পাশে চেয়ারে বসে ইনানকে দেখছিল। ইনান ছেলেটা সেই সন্ধ্যা থেকে ওর দিকে হা করে চেয়ে আছে। এমন সময় সাব্বির কিছুটা লজ্জা নিয়ে বলে, আরে ও ভাই, এমন করে চেয়ে আছো কেন? আমি ছেলে, কোনো মেয়ে না। সে আমি জানি ভাই, তবে আমি অবাক হচ্ছে আমার মতো একটা যুবককে তুমি একা কোলে নিয়ে যেভাবে ছুটে হসপিটালে আসলে। মনে তো হচ্ছে আমি তোমার কাছে তুলোর মতো হালকা।
সাব্বির মুচকি হেসে বলে, মনে মনে করো রোজ সকালে 100 কেজি ওজনের লোহা তুলি তো, তাই অভ্যাস হয়ে গিয়েছে। 100 কেজি? হ্যাঁ, ওসব রাখো। এখন বলো তো, তোমাকে ওই মেয়েগুলো মারলো কেন? ইনান মুখটা শুকনো করে বলে, কি আর বলবো ভাই, কলেজে এসেছি গত 3 দিন হলো। এই 3 দিনে আমি কলেজে সম্পর্কে যা জেনেছি তারপর থেকে আতঙ্কে থাকতাম। একটা কলেজ, একটা ক্যাম্পাস, অথচ শত শত মাস্তান দিয়ে ভর্তি। কেউ র্যাগিং করে, কেউ আবার মাদক খাওয়ায় জোর করে, আর সেসবকে ছাপিয়ে গিয়েছে নীলাপুর লেডি গ্যাং। বলো কি, লেডি গ্যাং? তবে তোমায় মারলোটা কেন? ওই যে র্যাগিং এর শিকার হয়েছি, নিলয় নামের এক বখাটেরা আমাকে আজ সকালের দিকে নাম জিজ্ঞেস করেছিল। নাম বলার পরই একটা চিঠিতে আমার নাম লিখে নীলাকে দিতে বলে, আমিও দিই। তারপরে ওর গ্যাং আমাকে পিটিয়ে হাতটা ভেঙে দেয়। কথাটা বলতে বলতেই কেঁদে ফেলে ইনান। সাব্বির ইনানের মাথায় আলতো করে হাত রেখে বলে, কেঁদো না ইনান। গরিবদের ভাই সবাই অবহেলা আর মারতে পারে। আমাকে মেয়েগুলো খুব মারলো, কত করে বললাম, আমি দিইনি। থাক ওসব, আর আমার ভাই নয়, বন্ধু হিসাবে ডেকো। আমিও আজ ভর্তি হয়েছি, আমরা একসাথে থাকবো এখন। সত্যি? হ্যাঁ এখন। তবে চলো বের হই, হোস্টেলে যেতে হবে। ঠিক আছে, চলো। সাব্বিরকে পাশ কাটিয়ে গোলের মুখে ঢোকার সাথে সাথেই আকাশ চিৎকার করে ওঠে রাফাতের রক্তাক্ত পা দেখে। দ্রুত রাফাতকে ডাকতে থাকে, তবে রাফাতের কোনো হেলদোল না দেখে দ্রুত ওর লোকেদের রাফাতকে কোলে তুলে নিতে বলে। ছুটে আসে চার মাথার মোড়ে, তন্ন তন্ন করে খুঁজেও সাব্বিরকে না পেয়ে আকাশ রাগে গর্জন করে বলে ওঠে, আমাদের বসের গায়ে হাত দিয়েছিস তুই। এদেশের যেখানেই লুকোস না কেন, তোকে খুঁজে বের করে আনবই। রেড ড্রাগনের নতুন বস নিকোলাস বসে আছেন চেয়ারে। তার সামনে মাথা নত করে দাঁড়িয়ে আছে অ্যালবার্ট। নিকোলাস মুখটা গম্ভীর করে কয়েক পলক অ্যালবার্টের দিকে তাকিয়ে থেকে নিচু কণ্ঠে বলে ওঠে, অ্যালবার্ট। জি বস। আমাদের এই মৃত কূপের ঘাঁটি থেকে কিভাবে বেরিয়ে গেল এই শয়তানের বাচ্চা? বস আমি জানি না, আমি পুরো ঘটনা সিসিটিভি ফুটেজে চেক করে গিয়েছিলাম। তবে সব সিসিটিভি ক্যামেরা ভেঙে ফেলা হয়, এমনকি সমস্ত পিসিও ধ্বংস করে ফেলা হয়েছে। রাগে থরথর করে কেঁপে ওঠেন নিকোলাস। রক্তবর্ণ চোখে অ্যালবার্টের দিকে তাকিয়ে বলেন, আমাদের কতগুলো লোকের লাশ পেয়েছে ওখানে? অ্যালবার্ট ভয়ে ভয়ে বলে, মোট 29টা বস, সবগুলো অগণিত গুলির চিত্র পেয়েছি। আর নিকোলাস ভুরু কুঁচকে বলেন, আর আমাদের প্রাক্তন বসকে কিডন্যাপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে কে তুলে নিয়ে বাংলাদেশে চলে গিয়েছে, শয়তানের বাচ্চারা। তুমি কি সঠিক বলছো অ্যালবার্ট? নিকোলাসের চোখে মুখে চিন্তার ভাঁজ। অ্যালবার্ট মুখটা গম্ভীর করে বলে, জি বস, আমি সত্যি বলছি, এমনকি প্রমাণও পেয়েছি। ওরা গতকাল কিছুদিন আগে আমেরিকা থেকে চলে গিয়েছে। নিকোলাস হঠাৎ গর্জন করে ওঠেন। মুহূর্তের মধ্যেই আবার শান্ত হয়ে অ্যালবার্টের দিকে শয়তানি হাসি দিয়ে বলেন, বাংলাদেশে আমাদের সোর্সকে জেগে তোলো, সবাইকে শয়তানটার ছবি তুলে পাঠিয়ে দাও। যে কোনো মূল্যতে ওকে আমরা জীবিত চাই। নিজে হাতে আমি ওকে শাস্তি দিব। আমাদের 29 জন লোককে হত্যা করার জন্য ওর এমন শাস্তি দিব যে কল্পনাও করতে পারবে না। ওকে বস, আমি এখনই বাংলাদেশের হেডকোয়ার্টারে বলে দিচ্ছি। বসের রুম থেকে বেরিয়ে আসে অ্যালবার্ট। বুকটা ওর ধুক ধুক করে কাঁপছে। এমন সময় রাদার ফোর্ড এগিয়ে এসে হাতে রাখে অ্যালবার্ট এর কাঁধে। চমকে ওঠে, দূরে সরে যায় সে। ভর্ত চাহনিতে ঘাড় পেছনের দিকে রাদার ফোর্ড এর শয়তানি হাসি দেখে ভ্রু কুচকে তাকাই সে। তারপর খানিকটা গম্ভীর স্বরে বলে, এসব কি রাদারফোর্ড? সরি কমান্ডার এলবার্ট, আমি বুঝতে পারিনি আপনি ভয় পাবেন। এবারের মতো তোমায় ক্ষমা করলাম, এরপর করলে আর কোনো ক্ষমা নেই। ধন্যবাদ বস। আপনি এভাবে কাঁপছিলেন কেন? অ্যালবার্ট কপাল জুড়ে থাকা বিন্দু বিন্দু ঘামগুলো একটা আঙ্গুল দিয়ে মুছে বলে, তুমি কি জানো রাদারফোর্ড, আমাদের নিউ জার্সিং সেই চিরচেনা মৃত্যু কফিন থেকে বাংলাদেশের শয়তানটা 29 জন ইন্টেলিজেন্ট এজেন্টকে মেরে দিয়ে চলে গেছে। জি বস, আমি সেই বিষয়ে অবগত আছি। শুধু তাই নয়, রাদারফোর্ড সাথে আমাদের প্রাক্তন বসকে শয়তানটা তুলে নিয়ে চলে গেছে তার দেশে। কিন্তু বস, আমার একটা প্রশ্ন ছিল। বলো। আমাদের মতন এই ইন্টারন্যাশনাল টেরোরিস্ট গ্রুপের সাথে ওই চুনোপুটির কি সম্পর্ক? ওর সাথে আমাদের ঝামেলা কি নিয়ে? অ্যালবার্ট মৃদুপের স্বরে বলে, ওই শয়তানের ভাই আর ভাবি আমাদের গোপন ডেরা দেখে ফেলেছিল, যার কারণে আমরা তাদের দুনিয়া থেকে সরিয়ে দিই। আর তারপর থেকেই ওই শয়তানটা আমাদের ধ্বংস করতে উঠে পড়ে লেগেছে। সমস্যা সামান্য একটা চুনোপুটি বস। আমাকে একটা সুযোগ দিন, সকালে মেরে রাস্তায় ঝুলিয়ে দিয়ে ফিরে আসবো।
রাদার ফ্রড বিষয়টা যেমন ভাবছো তেমন নয়। তুমি কি এসকে তার বসের নাম শুনোনি? রাদারফোর্ড চমকানোর ভঙ্গিতে বলে। হ্যাঁ বস, শুনবো না কেন? নিউ জার্সিতে আমাদের যতগুলো খুন হয়েছিল তার বেশিরভাগই ওই এসকে করেছে। অ্যালবার্ট মুচকি এসে রাদারফোর্ডের পিঠ চাপড়িয়ে বলে, আর সেই শয়তান এসকেই হল তোমার বলা চুনের পুটি। আপনি শিওর? শতভাগ। আমাদের রেড ড্রাগনের প্রাক্তন বস বলেছিল শয়তানটাকে বাঁচিয়ে রাখতে, তাই রেখেছিলাম। কিন্তু পরিশেষে কি এলো দেখো, কিডন্যাপ করে নিয়ে চলে গেল শয়তানটা। ছাড়ুন ওসব বস, ওসব চুনোপুটি নিয়ে এখন আমরা শান্তিতে থাকতে পারবো। এদেশের প্রেসিডেন্টকে আমরা নাচাতে পারবো। হ্যাঁ, শয়তানটাকে শেষ করে তবেই ফিরবো। দ্রুত বাংলাদেশের সমস্ত ফোর্সকে মাঠে নামিয়ে দাও। শয়তানটাকে দেখা মাত্রই যেন জানায়, ওকে জীবিতই আমার বসের সামনে হাজির করব। ওকে বস। ড্রয়িং রুমের সোফায় বসে আছেন নাহিয়ান সাহেব। তার একটা বদ অভ্যাস আছে, সকালের খবর তিনি রাতে পড়তে বেশি পছন্দ করেন। খবরের কাগজ পড়তে পড়তে গলা ছেড়ে তার স্ত্রী রাহেলা খানমকে ডাকেন। আম্মু, আমাকে এক কাপ লাল চা দিয়ে যাও। স্বামীর ডাকে কিচেন থেকে চায়ের কাপ নিয়ে এগিয়ে আসেন ড্রয়িং রুমে। মুখে কথা নেই, চুপিসারে চায়ের কাপটা রেখে তিনি চলে যেতে নেবেন, অমনি নাহিয়ান সাহেব বলে ওঠেন, আরে কই যাও রাহেলা, আমার পাশে বসো, একটু গল্প করি। রাহেলা খানম অভিমানী কণ্ঠে বলেন, তার দরকার নেই, সারাদিন খোঁজ নাও না, আর এখন এসেছে গল্প করতে। নাহিয়ান সাহেব পেপার থেকে চোখ দুটো তুলে তাকান স্ত্রীর দিকে, বোঝাই অভিমান করেছে বুঝতে পেরে। একটা হাত বাড়িয়ে স্ত্রীকে নিজের পাশে বসান, তারপর কোমল কণ্ঠে বলেন, আরে রাহেলা, তুমি রাগ করছো কেন? আমি কি কিছু করেছি? করলে বলো, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। তবুও এমন মুখ গোমরা করে থেকো না। তুমি যত নষ্টের গোড়া, তোমার আজকারা পেয়ে মেয়েটা যে গোল্লায় গেল। নাহিয়ান সাহেবের ঠোঁটে হাসি ফুটে ওঠে, হাসতে হাসতে বলে, ও এই বিষয়, মেয়ের বিষয় কিছু বললে আমি ক্ষমা চাইবো না। দেখো নীরার বাবা, মেয়েটা দিন দিন বিপদে চলে যাচ্ছে। এতটুকু একটা মেয়ে, সে কি না লেডি ডন হয়ে গিয়েছে, নিজের একটা গ্যাং বানিয়ে পুরো ভার্সিটিকে নাচিয়ে বেড়াচ্ছে। নাহিয়ান সাহেব চায়ের কাপে চুমুক দিতে দিতে বলেন, সে যাই করুক, তোমার এতে মাথা ব্যথা কেন? এটাই এনজয় করার বয়স। তাছাড়া গ্যাং ও বানালো, ক্ষমতাটা আমারই। আমি তো আর সাধে মেয়র হইনি শহরের। তাই বলে তুমি মেয়েকে গুন্ডা বানাবে? বলি, তোমার মেয়ে যা কুকর্ম করবে প্রভাব তো তোমার উপর পড়বে। আজ ক্ষমতায় আছো, আগামীকাল ক্ষমতা না থাকলে তোমার মেয়ে আর তোমার কি হবে ভেবেছো কখনো? নাহিয়ান সাহেব মুখটা কালো করে গম্ভীর কণ্ঠে বলেন, রাহেলা, ওইসব ভাবার কি প্রয়োজন আছে? আমি আওয়ামী লীগের মেয়র। আওয়ামী লীগের হাতে ক্ষমতা যতদিন আছে ততদিন চিন্তা নেই, আর তারপর কি হবে দেখা যাবে। আমার মন বলছে দিন বদলাবে নাহিয়ান। খোঁজ তো রাখো না, দেশের জনগণ খুব রেগে আছে, যে কোনো সময় হয়তো আন্দোলনে নামবে। তুমি কিচেনে চলে যাও রাহেলা, মাথা গরম করিও না। নাচবো আমি, গাইবো আমি, আমি মারপিট করব গো, সবাইকে আমি মারবো, শুধু ভালোবাসবো প্রিয় তোমাকে আমি। গুনগুন করে গান গাইতে গাইতে বাড়ির ভেতর প্রবেশ করে নীলা। মেয়েকে গুনগুন করে গান গাইতে গাইতে আসতে দেখে নাহিয়ান সাথে হাত থেকে পেপারটা নামি মেয়েকে ডাক দেন। মা নীলা। বাবার ডাকে থেমে যায় নীলা, পেছন ফিরে বিরক্ত মাখা চাহনিতে তাকিয়ে বলে, ধুর বাবা, এই সময় কেউ ডাকে? দেখছিলে না কত সুন্দর গান গাইছিলাম? নাহিয়ান সাহেব একগাল হেসে বলেন, সে তো শুনেছি রে মা, তবে তোকে কিছু বলার ছিল, একটু এগিয়ে এসে আমার পাশে বস। নীলা এগিয়ে গিয়ে ওর বাবার পাশে বসে। নাহিয়ান সাহেব পরম মমতায় মেয়ের কপালে চুমু দিয়ে বলে, আজ এত খুশি কেন মা? কিছু হয়েছে আজ? তেমন কিছু হয়নি বাবা, তবে হতে আর কতক্ষণ? নাহিয়ান সাহেব মুচকি মুচকি হাসতে হাসতে গলাটা উঁচু করে বলেন, কই গো নীলার মা, দেখে যাও, তোমার মেয়ের মন ভালোবাসায় ফুটে গিয়েছে। নাহিয়ান সাহেবের বলা কথাটা নীলা লজ্জা পেয়ে যায়, লজ্জায় রাঙ্গা হয়ে বলে,
না বাবা, ওসব কিছু না, আসলে আজ এমনিতেই খুশি। বাবা মেয়ের কথার মাঝে প্রবেশ করে রাহেলা খানম। তিনি কিঞ্চিত রাগী দৃষ্টিতে মেয়ের দিকে তাকিয়ে বলে, কিরে, মেয়ের বখাটে গুন্ডা মেয়ে আজ এত খুশি কেন? কার সর্বনাশ করে এসেছিস শুনি? আম্মু, তুমি আমাকে বখাটে গুন্ডা বললে? মেয়ে হয়েও বকাটে আর গুন্ডামি করলে তো বলবই। হ্যাঁ রে, তোকে জন্ম দিয়ে বোধহয় আমি ভুলই করেছি। আমি বুঝতে পারি না তুই ছেলে না মেয়ে। মেয়েদের কোমল হতে হয়, তাদের মনে শুধু ভালোবাসা রাখতে হয়। এসব টিচাররা জিন্স প্যান্ট পরে কলেজে আতঙ্ক ছড়িয়ে মজা নেওয়ার জন্য তোকে জন্ম দেয়নি। রাহেলা খানমের কথাই নীলা কিছু বলতে যাবে, তার আগে নাহিয়ান সাহেব কর্কশ কণ্ঠে বলে, ও তো ভালোবাসার প্রয়োজন নেই, তুমি তো মেয়ে, কই আমাকে তো ভালোবাসো না? সারাদিন একটা করতে ভুল করেছি, ওটা করা যাবে না, এসব বলে বলে তো মাথা খেয়ে ফেলো। ভালোবাসাটা কখন শুনি? রাহেলা খানম গর্জন করে মেয়েকে ধমক দিয়ে বলেন, নীলা, দেখছিস না তোর বাবার সাথে কথা বলছি আমি? নীলা ওর বাবাকে বিন্দুমাত্র ভয় না পেলেও ওর মাকে ভীষণ ভয় পায়। মায়ের ধমক শুনে নীলা থতমত খেয়ে বলে, জি জি আম্মু। তাহলে বেয়াদবের মতো এখনো বাবার পাশে বসে আছো কেন? যাও দ্রুত নিজের ঘরে, আর ফ্রেশ হয়ে 10 মিনিটের মধ্যে নিচে আসবে। আমি খাবার টেবিলে দিচ্ছি। আচ্ছা আম্মু। কথাটা বলে দ্রুত নীলা সোফা থেকে উঠে চলে যায়। এদিকে নাহিয়ান সাহেব ও ভয় পেয়ে গিয়েছেন। ভেজা বিড়ালের মতো মিউমি কণ্ঠে বলে, মেয়েকে এভাবে ধক না দিলেও পারতে রাহেলা, দেখেছো মা আমার কতটা ভয় পেয়েছে। নাহিয়ান, তুমি মেয়ের সামনে কি জানো বললে? আমি তোমায় ভালোবাসি না? আমি তোমায় রাত দিন ভুল ধরি আর বারণ করি? হ্যাঁ করতোই তো, এই দেখো না এখনো কেমন চোটপাট দেখাচ্ছ। তোমার সাথে আমার বিয়ে হয় 16 বছর বয়সে, আর তোমার বয়স 20। তুমি আমার প্রথম পুরুষ, যাকে আমি স্পর্শ করেছিলাম, যাকে আমি মন দিয়ে ভালোবেসেছিলাম। যেই ভালোবাসা 16 বছর বয়সে আবেগ আর প্রেমময় থাকলেও দিন পল বদলে গেছে। বয়স হয়েছে, মেয়ের মা হয়েছি, ভালোবাসা আগের তুলনায় অধিক বেশি হলেও তা আবেগের নেই। তোমার সব কাজে ভুল ধরি, নিষেধ করি, শাসন করি, সবই ভালোবেসে, নয়তো কবেই চলে যেতাম। নাহিয়ান সাহেব স্তব্ধ হয়ে গিয়েছেন, কি বলবেন ভেবে পাচ্ছেন না। তবু সাহস করে রাহেলা খানমের একটা হাত ধরে আর চোখে তাকান রাহেলা খানমের মুখের দিকে। চোখ দুটোর আগে টকবকে হয়ে গিয়েছে, তবে হাতটা ছাড়িয়ে নেয়নি। আমতা আমতা করে নাহিয়ান সাহেব বলে, ওগো নীলার মা, তুমি রাগ করছো কেন? একটু শান্ত হও। শান্ত? আমি সব সময় শান্ত থাকি নাহিয়ান? তোমার মতো ক্ষমতালোভী আর জনগণের পকেট থেকে চুরি করা টাকা আমি সযত্নে লকারে তুলে রাখি। এই শান্ত থাকা আর তোমার ভালোর জন্য। এখনো সময় আছে, ভালো হয়ে যাও, নয়তো এই 50তম বছর বয়সও তোমাকে ছেড়ে যেতে আমি দ্বিতীয়বার ভাববো না। কথাটা বলে রাহেলা খানম কিচেনে চলে যায়। নাহিয়ান সাহেব ও ভাবনার মাঝে ডুব দেয়। হন্তদন্ত হয়ে ছুটতে ছুটতে একটা বিশাল পরিত্যক্ত ফ্যাক্টরি গোডাউনের মাঝে পৌঁছে যায় আকাশ আর ওর ছেলেপেলেরা। ভয়তম চোখে পুরো গোডাউনের দিকে নজর বুলে আকাশ হাঁপাতে হাঁপাতে এগিয়ে যায় নিলয়দা কিংয়ের দিকে। তারপর মাথাটা নত করে বলে, বস। শীতল কণ্ঠে নিলয় বলে ওঠে, বল আকাশ, এভাবে পাগলের মতো ছুটে আসলি কেন? মারাত্মক খারাপ খবর আছে বস। নিলয়ের কপালে কিঞ্চিত ভাবনার ছাপ ফুটে ওঠে। খানিকক্ষণ সময় নিয়ে বলে, খবর বলার আগে রাফাত কই সেটা বল। আকাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, রাফাত খুন হয়ে গিয়েছে বস। নিলয় চমকে উঠে চেয়ার থেকে লাফিয়ে ওঠে বুলেটের গতিতে। টেবিলের উপর থেকে রিভলভার তুলে নিয়ে আকাশের কপাল বরাবর তাক করে চিৎকার করে বলে ওঠে, আকাশ, আমার সাথে মজা করবি না? আমি কখনোই মজা পছন্দ করি না। সত্যি করে বল, রাফাত কোথায়? আকাশ কাঁপা কাঁপা কণ্ঠে বলে, সত্যি বলছি বস, রাফাতকে কে খুন করা হয়েছে তাও ভয়ঙ্করভাবে। আপনি চাইলে টিভি অন করে দেখতে পারেন, ব্রেকিং নিউজ দেখাচ্ছে। দ্রুত নিলয় চেয়ারে বসে টিভি চালু করে। অমনি একটা ছেলের রক্তাক্ত দেহ ভেসে ওঠে টিভির স্ক্রিনের সাথে হেডলাইন, ব্রেকিং নিউজ, একটা অজ্ঞাত গুলিবিদ্ধ লাশ পাওয়া গিয়েছে 4 মাথার মোড়ে। কে বা কারা অজ্ঞাত লাশটাকে গুলি করে হত্যা করে ফেলে রেখে চলে গিয়েছে। নিজের চোখে নিলয় রাফাতের লাশ দেখে থমকে যায়। 2 হাতে মাথাটা চেপে ধরে চাপা গর্জন করে বলে ওঠে,
আকাশ, তুই কোথায় ছিলি যখন রাফাত খুন হয়? বস, আমরা সাথেই ছিলাম। তবে প্রতিমধ্যে রাফাত বস একটা ছেলেকে ধরে আর টাকা চায়। ছেলেটা রাফাত বসকে নিয়ে গলির চিপায় যায়। আমরা অপেক্ষা করি। একটু পর শয়তানটা বেরিয়ে আসলেও রাফাত বস না আসায় আমরা ছুটে যাই গলির মুখে, আর দেখি রাফাত বস আর নেই। নিলয় গর্জে ওঠে। খুঁজতে শুরু করো আকাশ। রাফাতকে যে খুন করেছে তার রক্ত দিয়ে গোসল করতে চাই আমি। কথাটা বলে নিলয় টিভি বন্ধ করতে যাবে, অমনি আরও একটা হেডলাইন চোখে পড়ে নিলয়ের। ব্রেকিং নিউজ, রেড ড্রাগনের সাবেক প্রধান ফ্রান্সিসের মৃতদেহ পাওয়া গিয়েছে করতোয়া নদীর কালো পানিতে। কে বা কারা ভয়ানকভাবে হত্যা করে নদীতে লাশ ফেলে চলে গিয়েছে। টিভি সুইচ বন্ধ করে সোফায় ধপ করে বসে পড়ে নিলয়। এসির মাঝেও বসকে ঘামতে দেখে আকাশ এগিয়ে এসে নিলয়ের পায়ের কাছে বসে পড়ে। তারপর, বস, এভাবে আপনি বসে পড়লেন কেন? আর এসির মাঝেও ঘামছেন? শরীর খারাপ না তো? নিলয় ডান হাত দিয়ে কপালে জমে থাকা ঘামের পানিগুলো মুছে ভয়ার্ত কণ্ঠে বলে, বিপদ আকাশ, প্রচণ্ড বিপদ। ফ্রান্সিস খুন হয়েছে, এর মানে তুই বুঝতে পারছিস না? ধুর বস, সামান্য এক বুড়ো খুন হয়েছে, তাতে আমাদের কি? আর আমাদেরই বা বিপদ হবে কি করে? আমাদের কি কোনো শত্রু আছে? তুই বুঝতে পারছিস না আকাশ। ফ্রান্সিস হলো রেড ড্রাগন কিংয়ের সাবেক প্রধান। সে ছিল আমেরিকায় এক গোপন ঘাঁটির দায়িত্বে। ভয়ঙ্কর কিং দ্য ড্রাগন এসকে বন্দি অবস্থায় ছিল। কথাগুলো বলতে গিয়ে বারবার ঠোক গিলতে থাকে নিলয়। আকাশও ততক্ষণে কিছুটা আন্দাজ করে নিয়ে আমতা আমতা করে বলে, সে কি এখনো বন্দি নেই সেখানে বস? না, সে সেই ঘাঁটির সবচেয়ে ইন্টেলিজেন্ট আর সাহসী 29 জন ক্রুকে মেরে ফ্রান্সিসকে নিয়ে পালিয়ে এসেছিল। উপর থেকে খবর ছিল এসকে বাংলাদেশে এসেছে। প্রথমে বিশ্বাস করিনি, তবে একটু আগে ফ্রান্সিসের লাশ করতোয়া নদীর কালো পানিতে ডুবো অবস্থায় দেখলি, সে হলো আমাদের রেড ড্রাগন কিংয়ের লোক। এর মানে? বাকিটা বলতে কেউ থেমে যায়, গলা দিয়ে ওর কোনো কথা বের হয় না। নিলয় আকাশের অবস্থা দেখে শত টেনশনের মাঝেও সামান্য একটু হেসে বলে, তার মানে উপর থেকে যে খবর এসেছিল সেটাই সত্যি। এসকে দা ড্রাগনেস বাংলাদেশে এসেছে, আর সে হয়তো এতক্ষণে আমাদেরকে তন্ন তন্ন করে খুঁজতে ব্যস্ত। কিন্তু বস, সে আমাদের খুঁজবে কেন? তুই আমার নেই, তবে আমরা যার হয়ে কাজ করি তার আছে। এখন আমাদের এসকে শিওর তালিকায় নিতে হবে। পুরো শহরে খবর রটিয়ে দে, এসকে দা কিং ড্রাগনস এখন বাংলাদেশে। যে তার কাটা মুন্ড আমার সামনে হাজির করতে পারবে তাকে 100 কোটি টাকা পুরস্কার করা হবে। ওকে বস। আকাশ ওর চেলাতে নিয়ে বেরিয়ে আসে গোডাউন থেকে। এদিকে নিলয়ও শুকনো মুখে বসে থাকে সোফায়। ঠিক তার মিনিট খানেক পরই ওর মোবাইল কেঁপে ওঠে বিপ বিপ শব্দে। আড়মোড়া ভেঙে নিলয় সোজা হয়ে বসে, ফোনটা হাতে নিয়ে তুলে নিয়ে একটা ঢোক গিলে বলে, বস হুকুম করুন। নিলয়ের কথা বলার পরপরই ওপাশ থেকে থমথমে কণ্ঠে মিশন কমান্ডার রাদারবোর্ড বলে ওঠে, নিলয়। জি বস। তোমাকে যে শয়তানের কথা বলা হয়েছিল তার সমস্ত ইনফরমেশন আর ছবি ফ্যাক্স করে পাঠিয়ে দিয়েছি। তুমি কি দেখে জানাতে পারবা চেনো নাকি? ওকে বস। খানিকক্ষণ এরই মাঝে ফ্ল্যাক্স মেশিন থেকে একটা সাদা কালো ছবি বেরিয়ে আসে। নিলয় কয়েক পলক ছবিটার দিকে তাকিয়ে থেকে ফোনটা কানে ধরে বলে, বস আছেন? বলো নিলয়। বস, সেটাকে আমি চিনি না, তবে আমার লোকজন আছে, আমি দেখাবো। আশা করি ওরা দেখলে চিনে ফেলবে। আমার বস অ্যালবার্ট বাংলাদেশে আসছে, তুমি তৈরি হয়ে নিও। তার সমস্ত নিরাপত্তার দায়িত্ব তোমার। ওকে বস। ফোন রাখছি। রাদারফোর্ড কল কেটে দিতে নিবে অমনি নিলয় উত্তেজিত কণ্ঠে বলে ওঠে, বস বস। বলো, শুনছি। আপনাকে একটা খবর দিতে ভুলে গিয়েছি। রেড ড্রাগনের সাবেক প্রধান ফ্রান্সিসের লাশ বাংলাদেশ করতোয়া নদীতে পাওয়া গিয়েছে। চমকে ওঠে রাদারফোর্ড অনেকটা বিস্ময়কর কণ্ঠে বলে, কি বলছো তুমি নিলয়? তুমি কি সত্যি কথা বলছো? জি বস, আমি খানিকক্ষণ আগে টিভিতে স্পষ্ট লাশ দেখেছি ফ্রান্সিসের।
আপনাকে আমি নিউজ লিঙ্ক দিয়ে দিচ্ছি, আপনি নিজে দেখে শিওর হতে পারেন। ওকে, হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দাও। নিলয় রাদারফোর্ডকে লিঙ্কটা পাঠিয়ে দেয়। রাদারফোর্ড লিঙ্কটা ওপেন করে। ফ্রান্সিসকে দেখা মাত্রই সোফা থেকে লাফিয়ে ওঠে। আতঙ্কিত কণ্ঠে নিলয়কে বলে, নিলয়, এ তুমি কি দেখালে আমায়? ফ্রান্সিসকে এভাবে মেরেছে এক্সকে? জি বস, আমি ভাবতেই পাচ্ছি না, মুখ একদম পুড়িয়ে দিবে, শরীরের সমস্ত হাড়গোড় ভেঙে ফেলেছে, এমনকি এমন এক মেডিসিন প্রয়োগ করেছে যাতে লাশটা খুব দ্রুত পচে না যায়। ফোন রাখো, আমি এক্ষুনি বস অ্যালবার্টকে বলছি। কলটা কেটে যায়। নিলয় ফোন তুলে আকাশকে কল দিয়ে আবারও গোডাউনে আসতে বলে। এদিকে রাদারফোর্ড হন্তদন্ত হয়ে ছুটে যায় অ্যালবার্টের কক্ষের দিকে। বিশ্রাম নেওয়ার জন্য বিছানায় শরীর এলিয়ে দিয়েছিল অ্যালবার্ট। ঠিক তখনই দরজায় নক করে রাদারফোর্ড। বস, আপনার সাথে জরুরি প্রয়োজন আছে, অনুমতি দিলে আমি কি ভেতরে প্রবেশ করতে পারি? বিশ্রামের সময় রাদারফোর্ডের ডিস্টার্ব করে ক্ষুব্ধ হয় অ্যালবার্ট, তবুও নিজেকে সামলিয়ে নিয়ে চাপা কণ্ঠে বলে, এসো। রাদারফোর্ড বিদ্যুতের গতিতে অ্যালবার্টের কাছে এসে ফোনটা এগিয়ে দেয়। অ্যালবার্ট ফোনটার স্ক্রিনের দিকে এক পলক তাকিয়ে মুচকি হাসতে হাসতে বলে, বাহ, এসকে দেখছি আমাদের প্রাক্তন বসকে খুব ভালো মতোই খাতির যত্ন করে উপরে পাঠিয়ে দিয়েছে। বস, আপনি হাসছেন? হ্যাঁ, একটু হাসছি। আমরা এখন কনফার্ম হতে পারলাম যে এসকে বাংলাদেশে গিয়েছে। এর মানে এক্ষুনি আমাদেরকেও বাংলাদেশে পাড়ি জমাতে হবে। জি বস, আমি সেই কথা নিলয়কে জানিয়ে দিয়েছি। এখন তুমি আসতে পারো। আজ রাতে আমরা ফ্ল্যাট ধরবো। আশা করি আগামীকাল সকাল সকাল বাংলাদেশে থাকবো। ওকে বস। রাদারফোর্ড ঘর থেকে বেরিয়ে যেতেই অজানা এক শিহরণে কেঁপে ওঠে অ্যালবার্টের পুরো শরীর। ভয়ত চাহনিতে আশেপাশে তাকিয়ে হাত বাড়িয়ে টেবিলের উপর থেকে পানির গ্লাসটা নিয়ে কয়েক ঢোক পানি খেয়ে নিজেকে শক্ত করার বৃথা চেষ্টা করে। মনে মনে বলে, এলবার্ট কমন, নিজেকে শক্ত করো। এসকের খণ্ডিত মাথা নিয়ে বীর বেশে দেশে ফিরে আসবো। পরবর্তীতে রেড ড্রাগনে কিং এর প্রধান হতে তোকে আর কেউ আটকাতে পারবে না। নিজের মনের কথাগুলো শুনে খুশিতে লাফিয়ে ওঠে অ্যালবার্ট। টিপ টিপ পায়ে কক্ষ থেকে বেরিয়ে এগিয়ে যেতে থাকে রেড ড্রাগন কিংয়ের প্রধান নিকোলাসের কক্ষের দিকে। বস চেয়ারে বসে নিকোলাস গম্ভীর চাহনিতে তাকিয়ে আছে সিসিটিভি ফুটেজের দিকে। টিপ টিপ পায়ে অ্যালবার্টকে এগিয়ে আসতে দেখে নিকোলাসের কপালে বলি রেখা ফুটে ওঠে। চিন্তিতভাবে কিছু একটা ভেবে মুখে হাসি হাসি ভাব টেনে নিয়ে আসে। এমন সময় দরজায় নক করে অ্যালবার্ট। নিকোলাস হাড় কাঁপানো শীতল কণ্ঠে বলে, ভেতরে এসো এলবার্ট। অ্যালবার্ট ভেতরে প্রবেশ করে গম্ভীর কণ্ঠে বলে, বস, খারাপ খবর আছে। নিকোলাস মুচকি মুচকি হেসে বলে, আমি খবর পেয়েছি এলবার্ট, আমাদের সাবেক প্রধান ফ্রান্সিস আর নেই। তাকে এসকে নির্মমভাবে হত্যা করে করতোয়ার কালো পানিতে ফেলে দিয়েছে। অ্যালবার্ট চমকানোর ভঙ্গিতে বলে, আপনি কিভাবে জানলেন? নিকোলাস অট্ট হাসি দিয়ে বলে, এলবার্ট, এখানেই তোমার আর আমার পার্থক্য। আমি তোমার থেকে এক ধাপ বেশি জানি বলেই আমি আজ রেড ড্রাগন কিং এর প্রধান আর তুমি উপপ্রধান। বস, আমি সিদ্ধান্ত নিয়েছি, আজ রাতেই আমি বেরিয়ে পড়বো বাংলাদেশের উদ্দেশ্যে। সম্মানিত উপপ্রধান, তোমার সাহসিকতার জন্য আমি অত্যন্ত খুশি। তোমার সফর নিরাপদ হোক এবং বিজয়ী হয়ে ফিরে এসো। ধন্যবাদ মাই লর্ড, আমি আজ আসছি। অ্যালবার্ট বস রুম থেকে বেরিয়ে যেতে নিবে, অমনি নিকোলাস বলে ওঠে, যাওয়ার সাথে সাথে আমাদের ইন্টেলিজেন্স ফোর্স নিয়ে যেও এলবার্ট। পাশাপাশি বসে আছে সাব্বির আর ইনান। সাব্বির আচমকা ইনানের কাঁধে হাত রেখে মুচকি হেসে বলে, মেয়েটা জোশনা রে। কোন মেয়ের কথা বলছো ভাই? ওই যে তোকে তুলে আনার সময় যে মেয়ে বারবার তাড়া দিচ্ছিল হসপিটালে নিয়ে আসতে। তুমি কি মাহির কথা বলছো? হা হা হা, ভালো ইনান, বেশ ভালো। গ্রাম থেকে এসেছিস, মন দিয়ে পড়াশোনা কর। ওসব মাহিমিহিদের বহুত পাবি। আগে ক্যারিয়ার বানিয়ে নে, সাথে তোর বাবা মার স্বপ্নটা পূরণ কর। ইনান মুখটা মলিন করে বলে, আর বাবা মার স্বপ্ন? মা তো বহু আগে গত হয়েছে, বাবাও দ্বিতীয় বিয়ে করে সংসার করছে। আমি এক অসহায় হয়ে বাড়ির এক খুপড়িতে পড়েছিলাম। কোনো রকমে পড়াশোনা আর টিউশনি করে 30,000 টাকা জোগাড় হলেই কাউকে না জানিয়ে শহরে চলে আসি। কি বলছিস এগুলো? হ্যাঁ ভাই, সত্যি বলছি। জানো, আজ 10টা দিন হয়ে গেল চাতক পাখির মতো মোবাইল দেখি।
এই বুঝি বাবা আমার খোঁজ নিতে একটাবার ফোন করবে। তবে আমি হতাশ, বাবা ফোন করেনি। হয়তো আমার চলে আসায় খুশি হয়েছে, তার একটা খাওনের মানুষ কমেছে বলে কথা। কথাগুলো বলতে বলতে শিউরে ওঠে ইনান। বাম হাতটা ভেঙে যাওয়ায় তেমন একটা সুবিধা হয়নি। নিজ হাতে কোনোমতে রাতের খাবারটা খেয়ে ব্যথার শরীরটা এলিয়ে দেয় গদিবিহীন চৌকিতে। সাব্বিরও চৌকিতে শুয়ে পড়তে গিয়ে ব্যথায় লাফিয়ে উঠে বসে। খানিকটা রাগী স্বরে বলে, এ কি রে নান, চৌকিতে তো কোনো গদি নেই, তার উপর এবড়ো খেবড়ো কাঠ, তুই দিব্যি শুয়ে আছিস কি করে? ইনান মুচকি এসে বলে, অভ্যাস হয়ে গেছে ভাই। শীত কি বর্ষা, গ্রীষ্ম কি শরৎ, আমি বাড়িতে বাঁশের চৌকিতে গদিবিহীন কাটিয়ে দিয়েছি 17টা বছর। তাছাড়া এই সিটটা ম্যানেজ করতে নিলে ভাইদের হাতে পায়ে ধরতে হয়েছে। সাব্বির মুখটা কালো করে উঠে বসে। ইনানের কপালে আলতো করে হাত রেখে দেখে জ্বর আছে কিনা। জ্বরে শরীর পুড়ে যাচ্ছে। ঘর থেকে বেরিয়ে কলপাড়ের দিকে পা বাড়ায়। একটা বালতিতে পানি আর একটা জগ নিয়ে রুমের দিকে আসতে যাবে, অমনি কয়েকটা ছেলে এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। মাথার উপর টিম টিম করে জ্বলছে 60 পাওয়ারের বাল্ব। কলেজ হোস্টেলের ছাদের একটা কোণায় দাঁড়িয়ে আছে সাব্বির, হাত দুটো আড়মোড়া করে বেঁধে রাখা। সামনে দাঁড়িয়ে আছে আকাশ, নিলয়ের ডান হাত। সাব্বির আকাশকে দেখে মুচকি মুচকি হাসে, যেটা দেখে আকাশের রক্ত গরম হয়ে যায়। চোখ মুখ শক্ত করে প্রশ্ন ছুঁড়ে মারে সাব্বিরের দিকে, তুই কে? মানুষ। সে আমিও জানি তুই শয়তান। বল, কেন তুই আমাদের বস রাফাতকে হত্যা করেছিস? সাব্বির অবাক হওয়ার ভঙ্গিতে বলে, আরে আমি হত্যা করতে যাব কেন? আমি তো রাফাতকে ডলার দিয়েছি, সেই খুশিতে নিজেই নিজেকে গুলি করেছি। বেশ ভালো মিথ্যা বলতে পারিস দেখছি। এখন ঝটপট বলে ফেল, কেন তুই রাফাতকে হত্যা করলি? বলবো না। সাব্বিরের মুখ থেকে না শব্দটা শোনার সাথে সাথেই আকাশ লাথি মারতে এগিয়ে আসতে নিবে, অমনি চোখের পলকে পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। কেঁপে ওঠে নীরবতার চাদরে আচ্ছন্ন কলেজ হোস্টেল। হ্যাঁ, ঠিকই ধরেছেন, সাব্বির গুলি করেছে। আকাশকে মারতে আসার আগে উল্টো দিকে ফিরে গুলি চালিয়েছে সে। আকাশবাদে ওর সাথে সবগুলোকে হেডশুট করেছে, সাথে আকাশের দুপায়ে গুলি করেছে। ফিরে তাকায় সাব্বির, ছাদের উপর আর্তনাদ করতে থাকা আকাশের দিকে কেউ এগিয়ে গিয়ে ঝুঁকে বসে, ডেভিলদের মতো হাসি দিয়ে বলে, তোর বস রাফাতকে তুই খুব মিস করছিস তাই না? আমাকে ছেড়ে দিন, আমাকে যেতে দিন। তোকে তো যেতে দিয়েছিলাম সেই সকালেই, তবুও তো তুই আবার মরতে ছুটে এলি। বল, কিভাবে আমার খবর পেলি? আর তোমারও বা এখানে কি করছিস? আমরা এখানেই থাকি, আর এখানকার সমস্ত সিসি ক্যামেরা আমার নিয়ন্ত্রণে। সেখানেই আপনাকে দেখেছিলাম। ভালো, এখন তবে মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নে। আমাকে মারবেন না। তোকে না মারলে তুই আমায় মেরে দিবি। সো নিজেকে বাঁচাতে তোকে মারা আমার জন্য কোনো পাপের নয়। কথাটা শেষ করার পরপরই কয়েক রাউন্ড গুলি করে আকাশের কপালে। তারপর সতর্কতার সাথে আশেপাশে তাকাতেই সিঁড়ির দিকে এগিয়ে যেতেই আড়াল থেকে একটা ছায়া বেরিয়ে আসে। সাব্বির চমকে যায়, কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে, ইনান, তুমি এখানে? ইনান থরথর করে কাঁপতে কাঁপতে এগিয়ে আসে সাব্বিরের দিকে। মুখোমুখি দাঁড়িয়ে আছে ইনান আর সাব্বির। ইনান নীরবতা ভেঙে বলে ওঠে, কে তুমি ভাই? এসকে দ্য ডার্কনেস কিং। এসকে? তো তুমি কি সেই আমেরিকান ডন? সাব্বির মুচকি হেসে মাথা নাড়াই। ইনান দ্রুত হাঁটু ভাঁজ করে সাব্বিরের সামনে বসতে যাবে, তার আগে সাব্বির ইনানকে ধরে ফেলে আর রাগী কণ্ঠে বলে, এই কি করতে নিয়েছিলে তুই? আপনার পায়ে একটু চুমু দিতাম। ওটা ভুলেও করতে যাস না, ওটা শিরক, কবিরা গুনাহ। তুই আজ যা দেখেছিস শুনেছিস সব ভুলে যাবি। জি। সাব্বির আর কথা না বাড়িয়ে আকাশের পকেট থেকে মোবাইলটা বের করে নিয়ে এগিয়ে যায় সিঁড়ির দিকে। ইনান ছাদে পড়ে থাকা লাশের দিকে তাকিয়ে ঘৃণায় থুতু মেরে সাব্বিরকে অনুসরণ করতে শুরু করে। একের পর এক মিস কল দিয়ে চলেছে নিলয়, তবে বারবার ফোন সুইচ অফ দেখাচ্ছে আকাশের। এমন সময় নিলয়ের ফোনে কল আসে আকাশের নাম্বার থেকে। নিলয় প্রায় পাগলের মতো গর্জন করে বলে ওঠে, এই আকাশ, আমি তোকে কতবার ফোন দিয়েছি, দেখেছিস? তোর ফোন ধরতে এত সময় লাগলো কেন? এখান থেকে আকাশ নিশ্চিত। আকাশের উত্তর না পেয়ে আবারও গর্জন করতে যাবে, অমনি সাব্বির শীতল কণ্ঠে বলে ওঠে,
পাগল, আমি তোর চেলা আকাশ নই, আমি আজকে দ্য ডার্কনেস কিং। তোর লোককে আমি খুন করে ফেলেছি। লাশটা পচে যাওয়ার আগেই নিয়ে যাস কলেজ হোস্টেলের ছাদ থেকে। আর হ্যাঁ, পরের টার্গেট তুই। কথাগুলো এক নাগারে বলে থেমে যায়। সাব্বির খানিকটা নীরবতা। ঠিক 2 মিনিট পর ওপাশ থেকে নিলয়ের অট্টহাসি শুনে অবাক হয়ে সাব্বির খানিকটা বিস্ময় নিয়ে বলে, কিরে, এভাবে হাসছিস কেন? পাগল হয়ে গেলি বুঝি? না রে, আমি পাগল হলে তো অনেক কিছুই করে ফেলতে পারি। এই যেমন ধর, আমার যত লোক আছে সমস্ত লোককে এই মুহূর্তে তোর লোকেশনে পাঠিয়ে দিতে পারি। তবে আমি তা করব না। কারণ কি জানিস, উপর থেকে লিডাররা আসছে তোকে টুকরো টুকরো করে ফেলতে। আমিও সেই অপেক্ষায় আছি নিলয়। তোর সাথে দেখা হবে আমার খুব শীঘ্রই। ফোনটা কেটে যায়। সাব্বির মোবাইল থেকে সব ফুটেজ ডিলিট করে দিয়ে বেরিয়ে আসে হোস্টেল থেকে। শুনশান নীরবতা ভেদ করে তীর বেগে ছুটে চলেছে সাব্বিরের মোটরসাইকেল। মিটারে কাটা প্রায় 100 ছুঁই ছুঁই। ঠিক এমন সময় সাব্বির হার্ট ব্রেক করে থেমে যায়। চার মাথার মোড়, 2টা লোক দাঁড়িয়ে আছে, হাতে স্টেট গান উঁচিয়ে। সাব্বিরের কপাল কুঁচকে যায়। দ্রুত সতর্ক হয়ে যায় আর চোখে চারিপাশে তাকিয়ে কি একটা ভেবে মোটরসাইকেলের স্টার্ট বন্ধ করে নেমে পড়ে। তারপর হুঙ্কার ছুড়ে বলে, কে তোরা? এভাবে মাঝ রাস্তার মাঝে দাঁড়িয়ে পড়লি কেন? আমাদের চিনবি না, আর আমরা তোকে পরিচয় দিতেও আসি। তবে সামনে দাঁড়িয়ে আছিস কেন? দূর হয়ে যা সামনে থেকে। আরে পাগলা, দূর তো হবই, তবে তোকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার পরই। দেখ, মন এমনিতেই ভালো নেই, শুধু শুধু ঝামেলা বাড়িয়ে কি করবি? যেখান থেকে এসেছিস সেখানে ফিরে যা, আমাকেও আমার কাজে যেতে দে। ওরে বাবা, মামার বাড়ি আবদার পেয়েছ? আমাদের লোকদের হত্যা করে এখন বলছিস চলে যেতে? তোদের লোককে আমি হত্যা করেছি। হ্যাঁ করেছিস, রাফাত আকাশদের তুই হত্যা করেছিস। তুই আমাদের রেড ড্রাগন কিং এর জন্য হুমকি স্বরূপ, তোকে আমরা বাঁচিয়ে রাখবো না। এই স্টেট গান তুলে ধর, শালাকে গুলি করে ঝাঁঝরা করে দে। কথাটা বলে লোকটা স্টেট গান উঁচিয়ে ধরতে যাবে, তার আগে ওদের পেছন থেকে পরপর কয়েক রাউন্ড গুলির শব্দ হয়। সাথে সাথে পিচঢালা রাস্তার উপর পড়ে যায় আগন্তুক লোক দুটোর দেহ। সাব্বির মুচকে মুচকে হাসতে হাসতে এগিয়ে যায় লোক দুটোর দিকে। অনুরূপভাবে অন্ধকারকে পেছনে ফেলে একজন লোক এগিয়ে আসতে থাকে সাব্বিরের দিকে। মুখোমুখি দাঁড়িয়ে আছে সাব্বির, লুইস আর স্টিফেন। সাব্বির লুইসের কাঁধে ভরসার হাত রেখে বলে, উফ, বাঁচালে লুইস। আর একটু দেরি হলে তো গুলিতে আমি শেষ হয়ে যেতাম। আমরা থাকতে তা হবে না বস, আমরা আপনার আশেপাশে ছায়ার মতো লেগে আছি, যা আপনি হয়তো এই অন্ধকারে বুঝতে পারেননি। জি বস, লুইস একদম ঠিক বলেছে, আমরা আছি আপনার সাথে। আমি বুঝি লুইস আর স্টিফেন, তোমরা সেই আমেরিকা থেকে আমার সাথে ছায়ার মতো লেগে আছো। আমি চাই প্রতিশোধ নিতে, তবে এদের মতো নিরপরাধ কাউকে খুন করতে আমার কষ্ট হয়। এদের না মারলে ওরা আপনাকে মেরে দিবে বস। আর তাই তো আমি এদের সরিয়ে পথের কাঁটা পরিষ্কার করি। যাই হোক, স্টেট গান দুটো আশেপাশে কোনো পুকুর বা ডোবায় ফেলে দিও, আর লাশ দুটো রাস্তা থেকে সরিয়ে ফেলো। লুইসের সাথে থাকা লোকেদের ইশারা করে ওর সবাই কাজে লেগে যেতে পড়ে। সাব্বির পুনরায় মোটরসাইকেলে উঠে লুইসকে বলে, চলো লুইস, এবার এদের আসল বসটাকে খতম করে দিয়ে আসি। যতই এদের বাড়তে দিবে এরা ততই বাড়বে। ওকে বস। ভোর 4টে, চারিদিকে অন্ধকার। গোদারপাড়া বাজারে মহিলা কলেজের পাশে বিশাল বড় এক পরিত্যক্ত গোডাউনের সামনে বসে আছে সাব্বির। পেছন থেকে 4টা গাড়ি থেকে 4 জন ক্রু নেমে আসে। সাব্বির তাকায় চারপাশে, তেমন কেউ নেই, এগিয়ে যেতে নাই। অমনি স্টিফেন এসে বাধা দেয়। বস, শত্রুর ঘাঁটি এতটা স্তব্ধ থাকে না, নিশ্চিত এটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত। তাদের যত সময় দিব তারা তত বেশি আক্রমণ করার সময় পাবে, তাই দ্রুততার সহিত ওদের খতম করে দিতে হবে। সাব্বিরের কথা বলার মাঝে চারিদিক থেকে শখানেক বুলেটের শব্দ হতে স্টিফেন শীষ বাজে। সাথে সাথে সমস্ত ক্রু হাতে তুলে নেয় স্টেট গান সহ অত্যাধুনিক ভারী অস্ত্র।
সাব্বির ওদের পাশ কাটিয়ে এগিয়ে যায় গোডাউনের দিকে। কন্ট্রোল রুমে বসে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছে নিলয় মনিটরের দিকে। পাখির মতো নিজের লোকেদের মরতে দেখে রাগে গর্জন করে ওঠে, সজোরে লাথি মেরে ভেঙে ফেলে মনিটর। দ্রুত টেবিলের উপর থেকে স্টেট গান হাতে তুলে বেরিয়ে আসার জন্য যে পেছন ফিরবে অমনি একটা শীতল কিছু নিজের মাথায় অনুভব করে থমকে যায় নিলয়। বর্ত কণ্ঠে দুটো হাত উঁচিয়ে ধরে বলে, কে কে তুমি? সাব্বির অট্ট হাসি দিয়ে বলে, এত তাড়াতাড়ি ভুলে গেলি নিলয়, আমি আজকে দ্য ডার্কনেস কিং। নিলয় ধীরে ধীরে সাব্বিরের দিকে তাকিয়ে চমকে ওঠে, বিস্ময়কর চাহনিতে তাকিয়ে বলে, সাব্বির তুই? হ্যাঁ নিলয়, আমি। চিনতে অসুবিধা হয়নি তো? তুই এসকে হলে আমার বস যে ছবি ফেস করে পাঠিয়েছে। কথাটা বলে নিলয় টেবিলের উপর থেকে একটা সাদা কালো ছবি এগিয়ে দেয় সাব্বিরের দিকে। সাব্বির ছবিটার দিকে তাকাতেই চমকে ওঠে। ছবিটার চেহারা একদম বোঝা যাচ্ছে না, পুরো মুখ জুড়ে বুলেট লাথি আঘাতের চিহ্ন। চোখ ফুলে একদম একটা বিন্দনাই হয়ে গিয়েছে। মুখটা গম্ভীর হয়ে আসে ওর, শান্ত কণ্ঠে বলে, ওটাও আমি নিলয়। তোদের বস ফ্রান্সিসের কাছে ধরা পড়ার পর আমাকে মেরে অমন করে ফেলেছিস, শত শত লাথি খেয়েছি আমার এই চেহারায়, তখনকারই ছবি এটা। কিন্তু বন্ধু, তুই তো এমন ছিলি না, এভাবে এসকে হয়ে উঠলি কি করে? তুই তো আমেরিকায় গিয়েছিলি পড়তে। এ এক কাহিনী। তোদের বস ফ্রান্সিসের হয়ে কাজ করত। আমার ভাই রাজীব সামান্য একটু ভুল বোঝাবুঝিতে সে নির্মমভাবে খুন করে তাকে, সাথে আমার ভাবি আর ভাতিজিকেও মেরে ফেলে। সে বুঝলাম, কিন্তু তুই এইভাবে এসকে হলি কি করে? ভাই ভাবি আর ভাতিজির মৃত্যুতে ভেঙে পড়েছিলাম। বিভিন্ন বারে গিয়ে মদ খেতে শুরু করি, তখনই দুটো ডনের সাথে পরিচয় হয় আমার। তারপর থেকে আমি এই এসকে হয়ে উঠি। যাই হোক, তুইও তো ভালো ছিলি, এসবে কেন? নিলয় মুখটা শুকনো করে বলে, তোর মতো আমারও একই অবস্থা দোস্ত। ছোট বোনটাকে এখানকার এমপির ছেলেরা ধর্ষণ করে, সারা রাত দিন আদালতে বিচারের জন্য ছোটাছুটি করলেও কোনো বিচার পায়নি, তাই রাগের বসে এমপির ছেলেকে টপকে তারপর জেলে যায় 25 বছরের কারাদণ্ডে। তবে ভাগ্যক্রমে রেড ড্রাগনের একটা কর্মীর সাথে পরিচয় হয়ে যায়। আমার খুনের কাহিনী শুনে সে আমাকে বের করে আনে। তারপর থেকে আমি এমনই। সাব্বির তখনও পিস্তল তাক করে রেখেছিল নিলয়ের কপালে। এদিকে নিলয় কথা বলার চলে সাব্বিরকে অন্যমনস্ক হতে দেখে দ্রুত সুযোগে সদ্ব্যবহার করে। সাব্বিরের চোখের পলকে ওর হাত থেকে পিস্তলটা ছিনিয়ে নিয়ে সাব্বিরের কপালে ঠেকে টেবিলদের মতো হাসতে হাসতে বলে, দোস্ত, এটাকে বলে সুযোগে সদ্ব্যবহার। রেড ড্রাগনের একটা রুলস আছে, হয় মারো নয় মারো। প্রথমে মরতে নিয়েছিলাম, এবার তোকে মারবো আমি। সাব্বির ভাবলেশীন ভাবে নিলয়ের দিকে তাকিয়ে মিষ্টি একটা হাসি দিয়ে বলে, তোকে মারতাম না আমি বন্ধু, পিস্তলটা নামিয়ে নে আর আমাকে তোর বসদের ধরতে হেল্প কর। তা সম্ভব না সাব্বির, যা নুন খেয়েছি তার সাথে বেমানি আমি করতে পারবো না। ভালো থাকিস। কথাটা বলে সাব্বির নিলয় পিস্তলের টিকারে চাপ দিতেই গুলির শব্দ হয়, তবে কোনো গুলি বের হয় না। সাব চমকে ওঠে নিলয় আর হেসে ওঠে সাব্বির। হাসতে হাসতে এগিয়ে এসে নিলয়ের কাঁধে হাত রেখে বলে, শেষ হো বন্ধু। ভাবলাম তোকে মারবো না, তবে দেখ তুই মারতে নিলে আমায়, এবার তোকে কিভাবে রক্ষা করব আমি বল। সাব্বিরের কথা বলার মাঝে নিলয় আর চোখে টেবিলের উপরে থাকা স্টেট গানের দিকে নজর বুলিয়ে নেয়। বিষয়টা এড়ে সাব্বিরের। নিলয় ঝাঁপিয়ে পড়তে যাবে স্টেট গানের উপর, অমনি সাব্বির লাথি মারে নিলয়ের বুকে, ছিটকে পড়ে যায় নিলয়। এমন সময় কন্ট্রোল রুমে দুজন প্রবেশ করে। সাব্বির ওদের দিকে তাকিয়ে বলে, লুইস আর স্টিফেন, শয়তানটাকে ভালো মতো চেক করে বেঁধে নিয়ে চলেও আমার গোডাউনে, ওখানেই এর বিচার হবে। উল্টো করে ঝুলিয়ে রাখা হয়েছে নিলয়কে। সামনে দাঁড়িয়ে আছে সাব্বির, চোখে মুখে বেদনার অশ্রু। সাব্বির এগিয়ে যায় নিলয়ের দিকে, আলতো করে ওর মাথায় হাতটা রেখে বলে, সরি রে নিলয়, তোকে আমি মারতে চাইনি, তবে তোকে না মারলে তুই মেরে দিতি আমায়। লুইস, লাশটাকে দাফনের ব্যবস্থা করে, আর স্টিফেন ওর মোবাইলটা চেক করব। আমার জানা মতে
এলবার্ট আসবে। ভাঙ্গা হাত আর খুঁড়িয়ে খুঁড়িয়ে হেঁটে কলেজে এসেছে ইনান। পেছন পেছন সাব্বিরও এসেছে। গতদিনের শূন্য ক্যাম্পাস আজ ভরে গিয়েছে শত শত ছাত্রছাত্রী দিয়ে। সাব্বির আশেপাশে তাকাতে মিটিমিটি হাসে আর বলে, হায়রে কপাল, পড়াশোনা শেষ হলো তবুও পড়া শেষ হলো না। সাব্বিরের ভাবনা মাঝে কোথা থেকে ছুটে আসে মাহি। সাব্বির মাহিকে দেখে চিনে ফেলে। ইনান মাহিকে দেখে মাথাটা নিচু করে পাশ কেটে চলে যেতে নিবে, অমনি মাহি ইনানের ডান হাত চেপে ধরে। থমকে দাঁড়ায় ইনান, কাপা কাপা কণ্ঠে বলে, এ কি করছেন আপু? আমাকে ছাড়ুন দয়া করে। মাই খানিকটা তেজ দেখিয়ে বলে, এই চুপচাপ আমার কথা শোন, তারপর তুই যেখানে পারিস যাবি। ইনান ভয় পেয়ে যায়, আমতা আমতা করে। বলুন কি বলবেন। মাই নরম কণ্ঠে বলে, এখন কেমন আছিস? যেমন দেখছেন তেমনই আছি। আমাকে রাগ দেখাচ্ছিস শালা লুচু? তোকে কে বলেছিল এনাকে চিঠি দিতে? আমাকে লুচু বলবে না, তুমি সব জানা সত্ত্বেও আমাকে ওই গুন্ডির সাথে মিলে মেরেছ। মাই শয়তানি হাসি দিয়ে এক হাতে জড়িয়ে ধরে ইনানকে, তারপর বাচ্চাদের মতো করে বলে, ওলে বাবুলে লাভ করলিছ না। আসলে কি করবো বলো, তুমি নীলাকে চিঠি দিয়েছ শুনে ভীষণ রাগ হয়েছিল, তাই মেয়েছিলাম, বলতে তোমাকে হসপিটালে পাঠিয়েছি। আমাকে ছাড়ো, তোমরা মেয়েরা আজব। গতকাল মারাই যেতাম, শুধু সাব্বির ভাই ছিল বলে বেঁচে গেছি। তোমরা তো আমাকে আপদ ভেবে অচেনা এক ছেলের হাতে তুলে দিয়ে কেটে পড়েছিলে। আরে বাবু রাগ করো না, চলো তোমাকে নিয়ে ক্যান্টিনে যাবো, একসাথে লাঞ্চ করবো, বুঝলে? ইনান সাব্বিরের দিকে তাকায়। সাব্বির ইনানকে তাকাতে দেখে দ্রুত অন্যদিকে ঘুরে দাঁড়ায়। ইনান লজ্জামাখা কণ্ঠে বলে, ভাই সাব্বির। চুপ বেটা, তলে তলে টেম্পু চালাস তুই? আরে না ভাই, তুই চল, খাবি আমাদের সাথে। টাকা পাবি কই? আবার হবো বউ দিবে, চল না প্লিজ। সাব্বির আপন মনে সামনের দিকে হেঁটে যেতে যেতে বলে, তোদের ভুল বুঝাবুঝি আছে, গিয়ে মিটিয়ে নে, আমি খেয়ে নিব। মাথাটা নিচু করে বসে আছে সাব্বির। সামনে হকি স্টিক হাতে দাঁড়িয়ে আছে নীলা। দুজনেই নীরব। এমন সময় নীলা চিৎকার করে বলে, এই তুই কি সত্যি কথা বলবি? আমার বান্ধবী মাহিকে তুই ওই গেঁয়ো ভূতের সাথে কিসের আলাপ করছিলি, আর ওদের গাড়িতে করে কোথা পাঠিয়ে দিয়েছিস? কতবার বলবো মাহি আর ইনান একে অপরকে ভালোবাসতো, তাই ওরা ঠিক করে বিয়ে করবে। আমিও তাই সাক্ষী হই ওদের বিয়ে। তারপর বল তারপর ওদের পাঠিয়ে দিয়েছি হানিমুনে। নীলার আগে তেরে এসে সাব্বিরকে মারতে যাবে, অমনি সাব্বির ছুটি গিয়ে নীলাকে শক্ত করে জড়িয়ে ধরে টুপ করে চার ঠোঁট এক করে দেয়। পাক্কা 10 মিনিট কিস করে ছেড়ে দেওয়ার আগে প্রচণ্ড জোরে নীলার ঠোঁটে কামড় বসিয়ে ধাক্কা মেরে দূরে ফেলে দেয়। আশঙ্কিক এমন কিছুর জন্য প্রস্তুত ছিল না নীলা। ক্যাম্পাসের ঘাসের উপর থেকে কোনো রকমে উঠে দাঁড়ায় সে, আর দেখে সাব্বিরের হাতে হকি স্টিক নিয়ে ওদের দিকে এগিয়ে আসছে। ভয় পেয়ে যায় নীলা, চারপাশে তাকাতে থাকে সাব্বির। নীলার ভয় পাওয়া দেখে মজা পায়, সাথে রেগেও যায়। নীলা হঠাৎ নিজেকে শক্ত করে নিয়ে হুমকি নাই বলে ওঠে, এই আমার দিকে এগিয়ে আসবি না, আমার বাবা মেয়র, তাকে যদি তোর নাম বলি না তবে তোকে সে শেষ করে দিবে। তোর বাবা আমার নাম শুনলে ভয়ে প্রস্রাব করে দেবে। হ্যাঁ রে, তুই তো মেয়ে, তোর মন হবে তুলার চেয়েও হালকা, পানির মতো স্বচ্ছ মন, অথচ তুই হয়েছিস লেডি ডন। তুই কি কোনো পুরুষের সাথে ফাইট করার মতো শক্তি রাখিস? তুই কিন্তু আমাকে রাগিয়ে দিচ্ছিস। সাব্বির কোনো কথা না বলে ছুটি গিয়ে নীলার গলা টিপে ধরে শূন্যতে তুলে ধরে হুঙ্কার ছেড়ে বলে, তোর পিঠের চামড়া আজ তুলে নেব আমি। নীলা, আমাকে চিনিস নি তুই? কথাটা বলে শূন্য থেকে ছুঁড়ে ফেলে দেয়। তারপর ইচ্ছে মতো হকি স্টিক দিয়ে নীলাকে মারতে মারতে সেন্সলেস করে ফেলে। হাত থেকে হকি স্টিকটা ফেলে দিয়ে এগিয়ে যেতে থাকে রাস্তার দিকে। রোজকার মতো সন্ধেবেলা হাতে পেপার নিয়ে পড়ছেন নাহিয়ান সাহেব। এমন সময় অজানা নাম্বার থেকে কল আসে। খানিকটা বিরক্তি নিয়ে ফোনটা রিসিভ করতে ওপাশ থেকে গম্ভীর একটা কণ্ঠ ভেসে আসে, মেয়র নাহিয়ান বলছিস? নাহিয়ান সাহেব নিজের নাম ধরে কোনো অজানা লোককে ডাকতে দেখে রেগে যান। গর্জন করে বলেন, আমি মেহর নাহিয়ান বলছি। তোর এত বড় সাহস আমার নাম ধরে রাখিস? সে আমি জানি। শোন, তোর মেয়ে বড্ড পার বেড়েছিল বুঝলি, মেরে ক্যাম্পাসে ফেলে এসেছি, হসপিটালে নিয়ে যাস। রাখছি। কলটা কেটে যায়। নাহিয়ান সাহেব দ্রুত নীলাকে ফোন দেয়, তবে ফোন বন্ধ। চিন্তিত অবস্থায় সোফায় বসে গিয়ে হঠাৎ
এক দৌড়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। 4 দিন হলো হসপিটালে বেডে শুয়ে আছে নীলা, কথা বলার অবস্থায় নেই। সাব্বিরের কামড়ের কারণে ঠোঁট ফুলে আলো দম হয়ে গিয়েছে। নাহিয়ান সাহেব মেয়ের হাত ধরে বসে আছেন, রাগে তার চোখে মুখে আগুন। পাশে স্বাভাবিকভাবে বসে খানিকটা তাচ্ছিলের সুরে রাহেলা খানম বলে, কি নাহিয়ান সাহেব, মেয়ের ওই অবস্থা দেখে কেমন লাগছে? নাহিয়ান সাহেব গম্ভীর কণ্ঠে বলেন, আমি ছাড়বো না ওই কুত্তার বাচ্চাকে। কত বড় সাহস, আমার একমাত্র কন্যাকে আঘাত করেছে। তোমার মেয়ের প্রাপ্য ছিল এটা। তোমার আশকারা পেয়ে ও নিজেও বহু মায়ের কলিজার টুকরাকে এভাবে হসপিটালে পাঠিয়েছিল। একবার ভেবে দেখো তাদের কেমন লেগেছিল। রক্তচক্ষু নিয়ে নাহিয়ান সাহেব তাকায় তার স্ত্রীর দিকে, তারপর হন্তদন্ত হয়ে বেরিয়ে যান হসপিটালের কেবিন থেকে। স্বামীর রাগ দেখে রাহেলা খানম মুচকি হাসেন আর মেয়ের দিকে কঠিন চোখে তাকিয়ে বলে, মা নীলা, তুই মেয়ে, তোর এসব লেডি ডন হওয়া মানায় না। কোনো পুরুষের সাথে লড়ার মতো তোর শক্তি নেই। মানি তোর বাবা মেয়র, অপরাধ করলে সে তোকে কিছু হতে দিবে না, তবে সে তোকে সঠিক সময় বাঁচাতে পারবে না। যেমন গত 4 দিন আগে হয়েছে। একটা পুরুষের রাগ আর ধৈর্যের বাঁধ ভেঙে গেলে কি হয় আশা করি তুই বুঝে গিয়েছিস। নীলা ওর মায়ের কথা প্রথমবারের মতো মনোযোগ দিয়ে শোনে আর ভাঙ্গা ভাঙ্গা গলায় বলে, সরি আম্মু, আমি আর গুন্ডামি করব না। রাহেলা খানম মেয়ের কপালে চুমু দিয়ে পরম মমতায় জড়িয়ে ধরেন। এদিকে নাহিয়ান সাহেব পাগলের মতো ছুটে চলে আসেন নিলয়ের গোডাউনে। তবে সেখানে নিলয় নেই, তার বদলে শখানেক লাশের স্তূপ। এত লাশ দেখে ভয়ে শিউরে ওঠেন তিনি। দ্রুত গোডাউন থেকে বেরিয়ে যেতে পা ফেলবেন, অমনি কালো পোশাক পরিহিত কয়েকটা লোক তাকে তুলে নিয়ে চলে যান। হাত পা বাঁধা অবস্থায় শত শত স্টেট গানের নলের কেন্দ্রবিন্দুতে বসে আছেন নাহিয়ান শেখ। বেশ কয়েকবার তিনি কাপড় নষ্ট করে ফেলেছেন। ভয়ে তার সামনের চেয়ারে মুচকি হেসে বসে আছে সাব্বির। পুরো রুম জেরে পিনপতন নীরবতা ভেঙে সাব্বির বলে ওঠে, মেয়র নাহিয়ান, তোর মেয়েকে আমি মেরেছি। নাহিয়ান সাহেব মুহূর্তেই ভীত ভাব কেটে গিয়ে চোখে আগুন জ্বলে উঠলে সেকেন্ডের মধ্যে তা নিভে যায়। বেজা বিড়ালের মতো মাথাটা নিচু করে নিয়ে ভয়ত কণ্ঠে বলে, আপনি কে ভাই? আজকে দ্য ডার্কনেস কিং নাম শুনেছিস? নাহিয়ান সাহেবের চোখ কপালে উঠে যায়, অজানা আতঙ্কে শিউরে ওঠে। এতটা শিউরে ওঠেন যে প্রচ্ছবের সাথে সাথে কাপড় নষ্ট করে ফেলেন। নাহিয়ানের সাহেবের অবস্থা দেখে সাব্বির লাজুক হেসে বলে, আহারে, সেদিন রাতের সিংহ মেয়র নাহিয়ান আজ পায়খানা করে ফেলেছে আমার নাম শুনে। লুইস, একে পরিষ্কার হতে নিয়ে যাও, সাথে নতুন জামা কাপড় পরিয়ে আমার সামনে নিয়ে এসো। ওকে বস। মুখোমুখি বসে আছে নাহিয়ান সাহেব আর সাব্বির। নাহিয়ান সাহেব আগের তুলনায় আরো বেশি ভয় পাচ্ছে দেখে সাব্বির খানিকটা হাসার চেষ্টা করে বলে, মেয়র নাহিয়ান, আমি বাঘ, সিংহ নই। আমি আল্লাহর বান্দা। আমাকে ভয় পাওয়ার কিছু নেই। তোমাকে তুলে এনেছি একটা কারণে, আর কারণটা তোমার মেয়ে। জি বলুন। নীলাকে সাবধান করে দিবে, আর যেন কোনো পুরুষের গায়ে হাত না তোলে। তাকে শিক্ষা দাও, তার এসব ভণ্ডামি করা ঠিক নয়। সে মেয়ে, তার মন হবে কোমল নমনীয়। সে নারী জাতি। জি, আমি তাকে বলবো। তাকে বিয়ের বিষয়ে জোর দিবেন না, বাসায় রাখুন। আল্লাহ তাকে দ্রুত সুস্থ করে দিক। স্টিফেন নাহিয়ান সাহেবকে তার বাসায় পৌঁছে দিয়ে এসো। না না, আমি হাসপাতালে যাব, সেখানে আমার মেয়ে আর স্ত্রী আছে। সাবির স্টিফেনের দিকে তাকায়। স্টিফেন মাথা নেড়ে নাহিয়ান সাহেবের চোখ বেঁধে নিয়ে চলে যায়। নাহিয়ান সাহেবরা চলে যাওয়ার পরপরই লুইস এসে দাঁড়ায় সাব্বিরের সামনে। তারপর আমতা আমতা করে বলে, বস, এলবার্ট, রাদারফোর্ড বা রেড ড্রাগনের কেউ এখনো পৌঁছায়নি বাংলাদেশে। আসবে লুইস, তারা নিশ্চয় আসবে। বস, আপনাকে একটা কথা বলবো। হাজারটা বলো লুইস, যতই হোক তুমি আমার ভাই। আপনাকে প্রিন্স কিভাবে নির্যাতন করেছিল বস? আর সেখান থেকে বের হয়েও আসলেন কি করে? সেখান থেকে কিভাবে বের হয়ে এসেছি সেটা নিকোলাসকে হাতে পাওয়ার পর ওর সামনেই বলবো। তবে তোমাকে আমি এই মুহূর্তে দেখাচ্ছি ফ্রান্সিস আমাকে কতটা নির্যাতন করেছিল এই 2 বছর। কথাটা বলার পরপরই সাব্বিরের শরীর থেকে ফুলহাতা শার্ট আর জিন্সের প্যান্ট খুলে ফেলে। লুইস সাব্বিরের শরীরের দিকে তাকিয়ে চমকে ওঠে। পুরো শরীর জুড়ে কালো পোড়া দাগ, অসংখ্য ক্ষত। কিছু ক্ষত এখনো পুরোপুরি সেরে ওঠেনি।
ছলছল করে ওঠে লুইসের চোখ। সাব্বির মুচকি এসে শার্ট প্যান্ট পরে নেয় আর লুইসকে বলে, কি লুইস, কিন্তু আন্দাজ করতে পারছো ওরা আমার কিভাবে মেরেছিল? না বস, আমি আপনার মুখে থেকে শুনতে চাই। 2 বছর সে কম সময় নয়। প্রতি রবিবার আমেরিকা ছুটির দিন, হারামের দিন হলেও আমার ছিল সবচেয়ে কষ্টের দিন। প্রতি রবিবার ফ্রান্সিস হাতের লোহার শিকলের আগুনে গরম করে লাল টুকটুকে চাবুক দিয়ে আসত আর আমার পুরো শরীরে আঘাত করত। প্রতিটা আঘাতে আমার শরীর থেকে মাংস উঠে যেত, রক্তের বন্যা বয়ে যেত পুরো ফ্লোরে। কখনো কখনো আমার শরীর জ্বলন্ত কয়লা নিক্ষেপ করতো ওরা। এত আঘাত, এত যন্ত্রণা সহ্য করার পরও আপনি বেঁচে আছেন কিভাবে বস? আমার শুনতেই তো সেন্সলেস হয়ে যাচ্ছে। রাখে আল্লাহ মারে কে, আল্লাহই আমাকে বাঁচিয়ে রেখেছেন। বস, আমাদের না হয় পিতামাতা নেই, আমাদের ভরণ পোষণ দিতে না পারায় তারা আমাদের মেরে পালিয়ে গিয়েছে, কিন্তু আপনার তো বাবা মা থাকার কথা। সাব্বির বেদনার চাহনিতে লুইসের দিকে তাকিয়ে বলে, ওহে লুইস, তুমি আমাকে আমার পিতামাতার কথা স্মরণ করে দিও না। আমি সহ্য করতে পারি না, তারা আমাকে ছেড়ে চলে গিয়েছে ভাই। ভাই ভাবির আগেই ভাই ভাবি ছিল আমার বাবা মার মতো। লুইস এগিয়ে এসে সাব্বিরকে সান্ত্বনা দেয় আর বলে, আমরা আসি বস আপনার সাথে, আপনি একা নয়, আমরা সবাই আপনার পরিবার, আপনি আমাদের বস। নিকোলাসের সাথে কথা বলে অ্যালবার্ট হেডকোয়ার্টার থেকে বের হয়ে গাড়িতে উঠতে যাবে, অমনি নিকোলাস ডেকে পাঠায় ওকে। অগত্যা আবার বসের রুমের দিকে পা বাড়ায় অ্যালবার্ট। মুখোমুখি বসে আছে অ্যালবার্ট আর নিকোলাস। এমন সময় অ্যালবার্ট বলে ওঠে, বস আবারও তলব দেওয়ার কারণ? আমাদের ইন্টেলিজেন্স ফোর্স কম এলবার্ট, ওই শয়তানের সাথে তুমি একা পারবে না। এমনটা বলার কারণ? কারণ একটা, আমি ভয় করছি তোমার জীবন বিপদে। কিন্তু আমাদের তো যেতেই হবে। হ্যাঁ এলবার্ট, শয়তানটাকে ধ্বংস করতে আমাদের যেতেই হবে। তাই আমি ভাবলাম তুমি একা নয়, আমি, তুমি আর রাদারফোর্ড যাব। এ তো বেশ ভালো কথা। চলুন তবে একসাথে গিয়ে শয়তানের বাচ্চাটাকে টুকরো টুকরো করে দিয়ে আসি। হ্যাঁ যাব, স্পেশাল ফ্লাইটের ব্যবস্থা করছি আমি, তুমি সব গুছিয়ে নাও। দেখতে দেখতে 10 দিন কেটে গিয়েছে। নীলা এখন সুস্থ, ঠোঁটের ক্ষতটা অনেকটা কমে গিয়েছে। একা রুমে আয়নার সামনে ঠোঁটে হাত দিয়ে দাঁড়িয়ে আছে নীলা। নিজের অজান্তেই একটা আঙ্গুল ঠোঁটের ওপর বলিয়ে নিতে নিতে মনে মনে বলতে থাকে, শালা খাট্টাস, এর কত বড় সাহস আমার ঠোঁটে কামড় দেওয়া না? একটাবার তোকে সামনে পাই, তোর মতোই তোর ঠোঁটেও কামড় দিয়ে ছিঁড়ে আনবো আমি। আর শুধু একদিনের জন্য তোর মতো নরম আর গরম পুরুষকে আমি আজীবনের জন্য নিজের করে নিব। রোজ তোকে রোমান্টিক অত্যাচার করব আর বুঝিয়ে দিব এই নীলা কি জিনিস। বেডরুমে শুয়ে আছে সাব্বির। এমন সময় স্টিফেন ছুটে আসে, দাঁড়িয়ে সাব্বিরের সামনে, তারপর উত্তেজিত কণ্ঠে বলে, বস একটা খবর আছে। আগে শান্ত হও, এখন ঠান্ডা মাথায় কথা বলো। স্টিফেন শান্ত হয়, খানিকটা সময় নিয়ে বলে, বস রেড ড্রাগনের প্রধান নিকোলাস, তার 2 সহযোগী অ্যালবার্ট আর রাদারফোর্ড সহ অন্তত আন্তর্জাতিক 50 জন টেররিস্টকে নিয়ে বাংলাদেশ আসছে। এত খুশির খবর? কিন্তু বস ওরা তো আসবে নিলয়ের কাছে। নিলয় তো মৃত্যু, ওকে না পেলে ওরা তো হট্টগোল করে বসবে। নিলয় এর ফোন তো তোমার কাছে, তুমি কি ওদের সাথে হোয়াট করনি? করেছে, তবে বস ওরা সরাসরি ফোনে কথা বলতে আগ্রহী। ওদের বলে দিবে সরকার আমাদের কল রেকর্ড শুনে নিতে পারে, যার কারণে মেসেজই সব বলতে হবে। বলেছি ওরা আজ রাত 10টায় এয়ারপোর্টে নামবে, আমাদের 11টায় ওদের রিসিভ করতে হবে। 10টা গাড়ি নিয়ে যাবে, আমি শিওর ওদের কারো কাছেই কোনো ধরনের অস্ত্র থাকবে না। নিকোলাস, অ্যালবার্ট আর রাদারফোর্ডকে এক গাড়ি নিবে, বাকিদের আলাদা গাড়িতে। পুরোগুলো যে গাড়িতে নিবে সে গাড়িতে KM বম সেট করে দিবে। আমাদের এখান থেকে এয়ারপোর্টের সঠিক দূরত্ব আমরা জানি না বস, তবে কত কিলোমিটার সেট করব? যাওয়ার সময় মেপে নেবে। আর হ্যাঁ শোনো, যে গাড়িতে বোমাগুলো লাগাবে সে গাড়িগুলো তাদের লোককেই ড্রাইভ করতে দিবে, আর নিকোলাসদের গাড়িতে লাগিয়ে দিবে ক্লোরোফর্ম বম, যা একদম এই গোডাউনের সামনে এসেই ব্লাস্ট হবে। ওকে বস, তবে আমি সব ব্যবস্থা করে নেই। হ্যাঁ করে নাও, আর হ্যাঁ সব সাবধানে,
ওরা যেন বুঝতে না পারে। স্টিফেন চলে যায় আর সাব্বির গভীর চিন্তায় মগ্ন হয়ে পড়ে। ডাইনিং টেবিলে খাবার খেতে বসে বারবার মেয়েকে ঠোঁটে হাত বুলাতে দেখে রাহিলা খানম ধমকে সুরে বলে, নীলা, খাবার সামনে রেখে বারবার ঠোঁটে হাত দিচ্ছিস কেন? ব্যথা ভালো হয়নি? ব্যথা ভালো হয়ে গিয়েছে আম্মু, তবে মনের ঝাল এখনো মেটেনি। শয়তানকে যদি আমি পেতাম তবে সারাদিন রাত ওর ঠোঁটে আমি কামড় বসিয়ে রাখতাম। মেয়ের কথা শুনে রাহেলা খানম মুচকি হাসেন, তবে নাহিয়ান সাহেব ভয়ে থরথর করে কেঁপে ওঠেন। নীলা ওর কথা শেষ করে নাহিয়ান সাহেবের দিকে তাকিয়ে বলে, বাবা, আমাকে ওই শয়তানের বাচ্চাটাকে এনে দিবে? নাহিয়ান সাহেব প্রচণ্ড ঘামতে শুরু করেন। অনেক কষ্টে কাপা কাপা কণ্ঠে বলেন, ওসব মুখেও আনিস না মা, আমাকে ওসবের মধ্যে আনিস না। আমি আর তোকে ঘর থেকে বেরিয়ে হতে দেব না। স্বামীকে এমন ঘামতে দেখে রাহেলা খানম টিটকারির সুরে বলে, আরে মেয়ার নাহিয়ান, তোমার এত ক্ষমতা, তুমি একটা সামান্য ছেলেকে এনে দিতে পারবে না? নাহিয়ান সাহেব স্ত্রীর দিকে অসহায় চাহনিতে তাকিয়ে বলে, আমাকে ক্ষমা করো রাহেলা, তুমি ঠিকই বলেছিলে, বাঘেরও বাপ থাকে। তবে আমি বাঘ নয় দেখছি, হিংস্র নেকড়ে, যার চাহনিতে শরীরের হিমশিলের মতো শীতলার জমে যায়। নীলা, ওসব ভুলে যামা, নয়তো পরিণাম ভয়ঙ্কর হয়ে যাবে। বাবার কথা নীলা নিজেও ভয় পায়, কেননা ওর বাবা ও কখনো কথা বলতে ভয় পেতে দেখেনি। রাইলা খানমা স্বামীর পাশে গিয়ে অভয় দিতে থাকেন। রাত 12টা ছুঁই তিরবিকে ছুটে চলেছে 10টা গাড়ি। সবার সামনে গাড়িতে ক্লান্ত শরীর এলিয়ে দিয়ে রেড ড্রাগনের প্রধান নিকোলাস বলে ওঠে, নিলয় ছেলেটার জবাব নেই এলবার্ট, বেশ ব্যবস্থা করেছে। কিন্তু বস, আমি চিন্তিত। নিলয় কেন আমাদের ফোন ধরছে না, জাস্ট মেসেজ পাঠাচ্ছে? হ্যাঁ, আমি ভাবছি এমন তো নয় ও শত্রুদের হাতে বন্দী আর তারাই আমাদের মেসেজ দিচ্ছে। তোমরা ভিতর টিম, বুঝলে? ওই শয়তান এসকে এদেশে নিশ্চিত ও নিলয়কে চিনে ফেলে, যার কারণে নিলয় রিস্ক না নিয়ে মেসেজ দিচ্ছে। তবুও সব আমি চিন্তিত। নিকোলাস হেসে ওঠে, শুধু হাসি বলে ভুল হবে, অট্ট হাসিতে মেতে ওঠে। খানিকক্ষণ হাসাবার কিছু বলার জন্য মুখ খুলতে যাবে, তার আগেই বিকট শব্দে পরপর 9 বার বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে পুরো শহর। ততক্ষণে ভয়ে মুখ কালো হয়ে গিয়েছে অ্যালবার্ট, রাদারফোর্ড আর নিকোলাসের। তিনজন একে অপরের দিকে তাকিয়ে আছে। ঠিক তার কয়েক সেকেন্ডের মাঝেই গাড়ির সব মধ্যে ছোট্ট একটা বিস্ফোরণ হয়। মুহূর্তেই গাড়ির মধ্যে ক্লোরোফর্মের ধোঁয়ায় ভরে ওঠে। সেন্সলেস হয়ে যায় নিকোলাস, অ্যালবার্ট আর রাদারফোর্ড। শরীরে গরম পানির ছিটাই সেন্স ফিরে পায় নিকোলাস আর রাদারফোর্ড। নিজেদের বাধা অবস্থায় দেখতে পেয়ে থমকে যায় ওরা। দুজন নিজেদের দিকে তাকাতাকি করেই হঠাৎ রাদারফোর্ড বলে ওঠে, বস, অ্যালবার্ট কোথায়? আর আমরাই বা শিকলবন্দি অবস্থায় কেন? আমরা শত্রুদের কবলে পড়ে গিয়েছি। রাদারফোর্ড আর এলবার্ট হয়তো মারা পড়েছে শয়তানের হাতে। নিকোলাসদের কথা বলার মাঝে 4 জন আগন্তুকের আগমনে চোখ তুলে সামনের দিকে তাকায় নিকোলাস আর রাদারফোর্ড। নিকোলাস সাব্বিরকে দেখে মুচকি হাসে, তবে সাব্বিরের সাথে অ্যালবার্টকে দেখে হাসিটা উধাও হয়ে যায়। বোতলে রাগে গর্জন করে ওঠে নিকোলাস, এলবার্ট বিশ্বাসঘাতক। অ্যালবার্ট মুচকি হেসে নিকোলাসের দিকে জ্বলন্ত কয়লা ছুঁড়ে মেরে বলে, আমি বিশ্বাসঘাতক? মনে আছে আমার পিতাকে তুই কিভাবে হত্যা করেছিলিস? নিকোলাস চমকে ওঠে, বিস্ময়কর চাহনিতে অ্যালবার্টের দিকে তাকিয়ে বলে, এভিট? হ্যাঁ, এভিট, তোর বন্ধু এভিট, যাকে তুই আর তোর শয়তান ফ্রেন্ডরা হত্যা করেছিলি। সাথে আমার পিতার সমস্ত অর্থ সম্পদ হাতিয়ে নিয়েছিস আর আমাদের তোদের গোলাম বানিয়ে রেখেছিলিস। একটা আফসোস থেকে যাবে যদি তোকে হত্যা করে ফেলতাম। তা কি আর হবে, তোর বন্ধুকে হত্যা করা হয়েছে, এখন তুই বাকি। সাব্বির, তুমি কি বলো? সাব্বির অ্যালবার্টের কাঁধে হাত রেখে বলে, আমি আর কি বলবো বন্ধু, অ্যালবার্ট তুমি যা বলবে তাই হবে। এলবার্ট, আমাকে তো তুই মেরেই ফেলবি। তার আগে সত্যি করে বলতো, সাবিরকে আমাদের ওই মৃত্যুকূপ থেকে কে বাঁচিয়েছিল? আমি। কথাটা বলার পরপরই অ্যালবার্ট স্টিফেনের হাতে থাকা লোহার শিকলের আগুনে গরম করা লাল টকটকে চাবুক হাতে নিয়ে ছুটে যায় নিকোলাসের দিকে। একের পর এক আঘাতে ক্ষত বিক্ষত করে ফেলে নিকোলাসের দেহ। এক পর্যায়ে হাঁপিয়ে ওঠে, থেমে যায়। এগিয়ে আসে সাব্বির, হাতে বিশাল বড় ছুরি। পরপর
কয়েক কোপে টুকরো টুকরো করে দেয় নিকোলাসের দেহ। এতক্ষণ নিজের চোখের সামনে নিকোলাসের উপর করা সমস্ত শাস্তি দেখে কেঁপে ওঠে রাদারফোর্ড এর অন্তর। তবে তাকে চমকে দিয়ে অ্যালবার্ট হাসি মুখে এগিয়ে গিয়ে খুলে দেয় লোহার চিগল। তারপর বুকে টেনে নিয়ে বলে, সরি ব্র্যাডফোর্ড, আমার ভাই তোমাদেরকে এতক্ষণ বেঁধে রাখার জন্য। তুমি কিছু মনে করো না। রাদারফোর্ড শক্ত করে জড়িয়ে ধরে অ্যালবার্টকে। ওর শরীর তখনও কাঁপছে, যেন বিশ্বাসই করতে পারছে না ভোর হয়ে এসেছে। সূর্যের আলো গোডাউনের মাঝে পড়তেই অ্যালবার্ট সাব্বিরের দিকে তাকায়। সাব্বিরও মুচকি হেসে এগিয়ে গিয়ে জড়িয়ে ধরে অ্যালবার্টকে। খানিকক্ষণ জড়িয়ে ধরা রাখার পর ছেড়ে দিয়ে বলে, সময় দ্রুত চলে যায় বন্ধু এলবার্ট, এখন বিদায়ের সময়। হ্যাঁ বন্ধু সাব্বির, তোমার উপকারের কথা কখনো বলতে পারবো না আমি। এসো তোমাকে গাড়িতে তুলে দেই। রাদারফোর্ড ভালো থেকো, নতুন জীবন শুরু করো। রাদারফোর্ড মাথা নাড়িয়ে হ্যাঁ সূচক জবাব দেয়। অ্যালবার্ট আরও একবার সাব্বিরকে জড়িয়ে ধরে বিদায় নেয়। সাব্বির ও লুইস আর স্টিফেনকে বিদায় নিয়ে নতুন জীবন শুরু করতে পা বাড়ায়। নাহিন সাহেবের সামনে বসে আছে সাব্বির। প্যান্ট শার্টকে বার কয়েক বসতে বললেও তিনি বসেনি। এমন সময় সিঁড়ি বেয়ে রাহেলা খানম নীলাকে বধূ বেশে নিয়ে আসেন ড্রয়িং রুমে। নীলা সাব্বিরকে বর বেশে দেখে চিৎকার করে উঠতে গিয়েও চুপ হয়ে যায়। ওর গলা শুকিয়ে যায় সাব্বিরের রক্তবর্ণ চোখে চোখ পড়তেই। লুইস ততক্ষণে কাজে ডেকে নিয়ে এসেছে। বিয়ে হয়েছে নীলা আর সাব্বিরের। বাসর ঘরে পাশাপাশি বসে আছে সাব্বির আর নীলা, দুজনেই চুপচাপ। এমন সময় সাব্বির বলে ওঠে, এই যে মিস, সেই দিনেই মার খেয়ে কেমন লেগেছিল? নীলা মুখটা মলিন করে বলে, কেমন আবার? খুব বাজে। সাব্বির লাজুক হেসে বলে, আর চুমুটা? নীলা আর চোখে সাব্বিরের হাসি মাখা মুখ থেকে হিংস্র বাঘিনীর মতো ঝাঁপিয়ে পড়ে। পাগলের মতো সাব্বিরের ঠোঁটে চুমু আর কামড়ে ভরিয়ে দিতে থাকে। নিরুপায় হয়ে সাব্বির চোখ দুটো বন্ধ করে দাঁতে দাঁত চেপে সহ্য করে নিতে থাকে তার বাঘিনীর হিংস্র ভালোবাসা। তো হ্যালো বন্ধুরা, গল্পটা কেমন হয়েছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এরকম সুন্দর সুন্দর গল্প পেতে অবশ্যই জানেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকতে হবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।